রুবিনা বেগম ঘেমে নিয়ে বের হলো। হাতে ইতিমধ্যে দুটো ব্যান্ডেজ দেখা যাচ্ছে। হাতের বাটিটা রেখেই তিনি যেন ক্লান্ত হয়ে পড়ে যাবেন এমন ভাব। রান্না করা এত কঠিন, আগে জানলে বাবা রান্নাঘরেই যেত না। তাজরুল মির্জা বলে উঠল। আম্মা এসব কি? সুফিয়া বেগমও গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন। এসব কি রুবি? এতক্ষণ ধরে রান্নাঘরে কি ঘুমাইছে গেছিলি? একটা মাথা তরকারি তাও পুড়ে গেছে। সব ভাত রুটি ছাড়া কি সবাই খাইবো? রুবিনা বেগম বলে উঠল। রুটি তো হচ্ছিল না আম্মা। মিনু বেগম বলে উঠল। ভাত রান্না করতে পারলে না? রুবিনা বেগমের মনে হলো সে চাকর কাজের বুয়া হয়ে কাজের পরীক্ষা দিতে এসেছে। সবাই দামাক দেখাচ্ছে কেমন করে, সব কটাকে দেখে নেবেন তিনি। রুবিনা বেগম চুপ করে রইলেন মাথা নিচু করে। উমায়ের টেবিলের কাছে আসতে আসতে বলল। জরিনা আপা, সবাইরে খাবারগুলো একটু পরিবেশন করে দাও তো। সায়ন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে উমায়ের দিকে তাকালো। এই মহিলাকে সাহায্য করছে, শত্রুতা বজায় রাখতেই এসব করেছে নিশ্চিত। সায়ন্তী চাপা কণ্ঠে বলল। দেখলি, শয়তান লোক একটা, টাকা বেশি হয়ে গেছে। আরিশা কিছু বলতে যাবে তার আগেই উমায়ের সায়ন্তীর পাশ থেকে বলে উঠল। মাথা মোটার মতো দাদিকে উস্কে দিলে, ওনাকে শাস্তি দিতে গিয়ে কি মানে সবাইকে না খেয়ে রাখার কথা ভেবেছিস নাকি? সায়ন্তী চুপ করে রইল। কিছুতেই এই লোকের আনা খাবার মুখে তুলবে না আজ। সবাইকে নাস্তা দেওয়া হলো, সায়ন্তী শুধু প্লেটে নিল। খাবে না মানে খাবে না। ইজাজুল মেয়ের দিকে তাকিয়ে বলল। খাবি না আন্টি? সায়ন্তী বলে উঠল। না। উমায়ের খাওয়া বাদ দিয়ে তাকালো সায়ন্তীর দিকে। তেজ দেখে মনে হয় নাকি একটা বাচ্চা মেয়ে। ইজাজুল মির্জা বলে উঠল। অল্প করে হলো খামা। সায়ন্তী হেসে বলল। বাবা, আমি তো একটু আগে খেয়েছি, দাদি ডাকলো তাই এসেছি, খিদে নেই আমার। আতিকা বেগম বলে উঠল। সকালে তো রান্নাই করিনি, তুই কি খেয়েছিস? না খাওয়া বাহানা, তাই না? সায়ন্তী গ্যারা করে পড়ো, ভাবলো কি বলা যায়। আলিশার দিকে তাকিয়ে বলল। আলিশা সকালে আমার জন্য বার্গার এনেছিল তো, ওটাই খেয়েছি। আলিশা আদিত্যের দিকে তাকালো, আদিত্যও তাকালো। আলিশা সায়ন্তীর করা চাহনি দেখে ওপর নিচ মাথা নেড়ে বলল। 3টে কিনে দিয়েছিল শান ভাইয়া, আমরা 3জনই খেয়েছি। তামজিদ মির্জা বলে উঠল। তোমার ফুফাতো ভাইকে বাড়ি নিয়ে আসেননি কেন আলিশা? আলিশা ঢোক গিরে বলল। ভাইয়া তার ফ্রেন্ডের বাসায় গেছে, যাওয়ার সময় আসবে বলেছে। আমি বলেছিলাম কিন্তু আসেনি। আরুষ এসব মেনে নিতে পারল না। কেমন বিদঘুটে বিচ্ছিরি অবস্থা। আশার সাথে যে খুশি থাকুক হাঁটুক, তাতে তার কেন এমন লাগছে? শুধুমাত্র অনুতপ্ত হলে কি মানুষের এমন হয়? এই যে আলিশা এই কয়েক মাস সম্পূর্ণভাবে তাকে এড়িয়ে চলেছে, এতেই কি এসব হচ্ছে? আরুষও তো চাইতো এই আশা তাকে জ্বালানো ছেড়ে দিক। এখন কেন তবে এমন লাগছে? এত বিষাদ কেন লাগে? মনে হয় হৃদয়টা খালি হয়ে গেছে। হাহাকার জমেছে বুকে, শূন্য তারা ঘিরে ধরেছে তাকে। এই একটা মেয়ে, তার জীবনের এত বড় একটা অংশ, সে যদি ছেড়ে না দিত তবে হয়তো আরুষ কোনো দিন উপলব্ধি করতে পারত না। আরুষই সবার আগে টেবিল ছেড়ে উঠে গেল। তারপর সায়ন্তী, এদিকে গোগ্রাসে গিলছে রুবিনা বেগম। এটুকু কাজ করেই সে হাঁপিয়ে গেছে, খিদে পেট চোচো করছে। উমায়েরও এবার খাওয়া ছেড়ে উঠে গেল। হলো কি এক একটা। আতিকা বেগম তাজরুল মির্জার চোখাচোখি হলো। ছেলের আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। এরশাদ মির্জা তো ছোটদের সাথে ভার্সিটি থেকে এসেই এই বিষয় নিয়ে কথা বলতে বসবেন। যা মজা হবে না আজ। পারলে তো আজ তিনি ক্লাস করাতেই যেতেন না। দুপুর হয়ে এসেছে, সায়ন্তী সেই যে রুমে এসে মোবাইল হাতে বসেছে, অন্য কোনো দিকে খেয়াল নেই তার। আজ যে কোনো মূল্যে জেনেই থামবে আয়মান আর উমায়ের একই ব্যক্তি কিনা। যদি একই হয় তখন? হাত পা কাঁপছে সায়ন্তীর। সে চায় না এমনটা হোক। এত বড় প্রতারণা, অভিমান নাকি রাগ, সায়ন্তী ভাবতে পারছে না সে কি প্রতিক্রিয়া দেখাবে। আয়মান জেনে বুঝে এতটা কাছে হয়েও পরিচয় গোপন করবে বলে সায়ন্তী বিশ্বাস করে না। মানুষটার প্রতি তার অগাধ বিশ্বাস আছে এখনো। নিশ্চিত উমায়ের হবে না, তার আয়মান এমনটা করতে পারেই না। সায়ন্তী চোখ বন্ধ করে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই মোবাইলে একটা নোটিফিকেশন এলো। আলিশা আদিত্য রুমেই বসে আছে, নিজেদের মধ্যে কথা বলছে আর সায়ন্তীর অঙ্গভঙ্গি লক্ষ্য করছে। সায়ন্তী স্ক্রিনের দিকে তাকিয়ে হঠাৎ লাফিয়ে উঠল। খুশিতে নয়, মনে হলো অতিরিক্ত শখ খেয়ে এমন হয়েছে। ভর দুপুরবেলা সুফিয়া বেগম গিয়েছিলেন মেয়ের বাড়ির নাতনিকে দেখতে। বিয়ের মাত্র কটা দিন বাকি মেয়েদের এই সময় বেশ মন খারাপ থাকে। তারা জানিয়েছে তিতলি নাকি শুধু কেঁদেই যাচ্ছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে।
সুফিয়া বেগম ভেবেছে অন্যের বাড়ি যাবে মেয়েটা, তাই হয়তো মন ভার হয়েছে। গিয়ে কিছুক্ষণ বুঝিয়ে আসলেন তিনি। আসার পথেই রাস্তায় দেখা হলো ঝুমুর সাথে। মেয়েটা তো সুফিয়া বেগমকে দেখে পালাবে ভাবল, কিন্তু পালো কই। মহিলা কোথা থেকে যেন উড়ে এসে হাত টেনে ধরলো। ঝুমু পড়েছে ফ্যাসাদে। এই মহিলাকে তার মোটেও সহ্য হয় না। ওনার নাতিকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে ওর মাঝে নেই। মায়ের জোড়াজুড়িতে ওই দিন সামনে এসেছিল শুধু, এখন তো দেখা যাচ্ছে এটাও কাল হয়ে দাঁড়িয়েছে। ঝুমুর ফ্রেন্ড পাশ থেকে বলে উঠল, কে উনি? সুফিয়া বেগম দন্ত পাটি বের করে হেসে বলল, আমি তো ঝুমুর হবু দাদি শাশুড়ি। আহো, তোমরা সবার লগে দেখা কইরা যাও। ঝুমু কাদু কাদু হয়ে নিজের বান্ধবীর দিকে তাকালো। পাশের মেয়েটা হয়তো বুঝলো, সে বলে উঠে তারা তো ক্লাসে করতে যাচ্ছে, দেরি হয়ে যাবে। তো সুফিয়া বেগম ভাজ খাই কণ্ঠে বলল, তুমি দেখি কথা কাও কেন মাইয়া? যাওয়ার হইলে যাও, আমার হবু নাথ বউ আমার লগে যাইব। কি গো ঝুমু, যাইবা না? ঝুমু ঠোঁট কামড়ে মাথা নাড়ল। এ কি বিপদে পড়ো? মহিলা এমন কেন? বিয়ে ঠিক হলো না কিছু না, নাতবউ শুরু করে দিয়েছে কেন? টেনে টুনে এক প্রকাশ বাড়ির ভেতরে নিয়ে গেল ঝুমুকে। গিয়ে হাঁক ছেড়ে সবাইকে ডাকলো সে। সায়ন্তীর হাত পা থরথর করে কাঁপছে। মোবাইলটা ছিটকে পড়ে গেল মেঝেতে। মনের ভেতর চলতে থাকা দ্বিধার পাহাড়। এতদিনের সন্দেহ, অদ্ভুত অনুভূতিগুলো তবে মিথ্যা নয়। এই মানুষটাই আসলে সায়ন্তী ঘর থেকে ছুটে বের হয়ে এলো। তার হৃদস্পন্দন বেড়ে চলেছে ক্ষণে ক্ষণে। কেমন মাথা ঝিমঝিম করছে। মনে হচ্ছে অতি আনন্দে এক্সাইটমেন্টে জ্ঞান হারাবে। প্রিয় মানুষটাকে দেখার কত তাড়া ছিল এ দু চোখের, অনেকখানি। সায়ন্তীর অবচেতন মনের একটাই সুপ্ত বেহায়া বাসনা ছিল, যখনই সে মানুষটার তার সামনে আসবে, তার সাথে কোনো দিন অলৌকিকভাবে দেখা হয়ে যাবে, সেদিন ঠিক সেই মুহূর্তে সায়ন্তী মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরবে। এতটা দৃঢ় বাঁধনে আবদ্ধ করবে যে বাঁধন পৃথিবীর কোনো শক্তি আলাদা করতে পারবে না। সায়ন্তী নিজেকে বরাবরই স্বার্থপর ভাবে। প্রিয় মানুষটার ক্ষেত্রে সে আরও বহুগুণ বেশি স্বার্থপর হতে রাজি। এতদিন ধরে মানুষটা তার সামনেই ছিল, তাও কি করে সে চিনতে পারল না? সায়ন্তী নিজেকে বোকা উপাধি দিয়ে বসল। আনন্দে চোখ জ্বরে উঠল। ঠোঁটের কোণে মাধুর্যে ঘেরা হাসিটা। সিঁড়ি বেয়ে দ্রুত নামতে গিয়ে হোঁচট খেল। কোনো রকম রেলিং ধরে দাঁড়িয়ে দু কদম আরও নিচে যেতেই ভেসে উঠল উমাইরের শুভ্র মুখশ্রী। সায়ন্তীর এই প্রথম এই মানুষটাকে এতটা মোহনীয় লাগলো। মনে হলো পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবকের খেতাবটা তার প্রিয় পুরুষটাই পাবে নিঃসন্দেহে। সায়ন্তী বিমূঢ় হয়ে চাইল। চাতক পাখির মতো ছটফটিয়ে উঠল। উত্তেজনায় ঠিক মতো দাঁড়াতে পারছে না সে। ভাবলো এখনই দৌড়ে গিয়ে নিজের অদম্য বাসনাটা পূরণ করবে। মনে মনে একবার বলে উঠল, আপনাকে জড়িয়ে ধরার মতো দুঃসাহস দেখালে আপনি কি রাগ করবেন উমায়ের? আপনার হাতে হাত রেখে বহুদূর পথ হাঁটার ইচ্ছেটা আজ আবারও মাথা চাড়া দিয়ে উঠল যে। ঠিক তখনই নিষ্ঠুর পৃথিবী তার খেল দেখালো। ভাগ্যের আর পরিস্থিতির কাছে বুঝি সায়ন্তী এবারও হেরে গেল। মনে হলো হৃদয়টাই কেউ ইচ্ছে করেই নিপুণ ভাবে বারবার আঘাত করেছে। তাতেও ওই মানুষটার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। সে যেন পণ করে বসেছে সায়ন্তী নামক রমণীকে জ্বালিয়ে পুড়িয়ে তবেই নিস্তার হবে। উমায়ের ঠোঁট জুড়ে হাসি, এক হাতে মোবাইল কানে ধরে রেখেছে। শার্টের হাতাটা অগোছালো ভাবে গোটানো। বরাবরের মতোই শান্তি চোখ দিয়ে দেখল নীরবে। সুফিয়া বেগম অন্য এক সুন্দর রমণীর হাত তুলে দিল উমায়ের হাতের ভাঁজে। শান্তির নিজ মনে সাজানো সুন্দর রঙিন পৃথিবীটা থমকে গেছে মুহূর্তেই। হৃদয়ে ব্যথার তীর ফুটল নিঃশব্দে। শান্তি এক পাষাণী কন্যা। সে বাকিদের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে মোটেও সময় নেয় না। উমায়েরও হাতটার দিকে একবার তাকিয়ে তৎক্ষণাৎই তাকালো সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সায়ন্তীর দিকে। তারপর মেয়েটার হাতটা শক্ত করে চেপে ধরে হাসল। সায়ন্তী নিজেকে এতটাই স্বাভাবিক রেখে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। মেয়েটার অভিসন্ধি বোঝা বড় দায়। উমায়ের নামক বোকা পুরুষ আজ তার বোকা ফুলকেই চিনতে আবারও ভুল করল। এটাই হয়তো তার করা সবচেয়ে বড় ভুল। বলা তো যায় না, একটা সামান্য ভুলেই যদি একটা গোটা মানুষ হারিয়ে যায়। সায়ন্তীর কলিজায় মোচড় দিল আজ প্রথম। না পাওয়ার দুঃখ কোনো দিন তাকে গ্রাস করেনি, আজ করলো হয়তোবা। প্রিয় মানুষ বড্ডই শেয়ানা তাকে শেষমেশ আবারও বুঝিয়ে দিল সে আসলে কেউ না, কিচ্ছু না। এক কঠিন দৃঢ় সিদ্ধান্ত মনের কোণে উকি দিল সায়ন্তী। মনকে কড়া ভাবে জানিয়ে দিল সত্যিটা। যে হাত প্রথমেই অন্যের হয়ে গেছে সে হাত ধরে চলার
যেটুকুই ইচ্ছে মনে পুষেছিলাম তা আজ এই মুহূর্তে বিনা জানাজায় দাফন করলাম। উমায়ের আইমান মির্জা, মির্জা বংশের একমাত্র যোগ্য উত্তরসূরি যেমনটা তার বাবা। এদের জীবন থেকে এদের প্রিয় মানুষরা হারিয়ে গেলেও এরা কষ্ট পায় না। এরা শুধুই কেবলমাত্র মুভ অন করে, নতুন কাউকে অনায়াসেই পুরনো ব্যক্তির জায়গা দিয়ে দেয়। আর এখনও তো সায়ন্তী নিতান্তই একজন সাধারণ রমণী, যে আয়মান নামক ব্যক্তির জীবনের ছোট্ট একটা অংশ। সায়ন্তীও বড্ড বোকা, চরম বোকা। সে কিনা ভেবে বসে আছে এই মানুষটা তাকে মনে রেখেছে, কিন্তু না, সে ভুল। সায়ন্তী বড় ভুল করেছে অজান্তেই। সে নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলেছে ঠিক এই মানুষটার সামনেই। তারপরও সে দুফোঁটা করুণা করেনি। আর সায়ন্তী কিনা আজও সব কিছু ভুলে এর কাছেই ছুটে আসছিল। সায়ন্তীর মন নির্লজ্জের মতো উত্তর করল, তুই তো আবারও ছুটে যাবি মেয়ে, বারবার একই ভুল করার নামই তো ভালোবাসা। সায়ন্তী নিজেকে সামলে নেওয়ার মতো একটা বাজে গুণ নিয়ে জন্মেছে। তার কাছে এটা একটা খারাপ গুণই বটে। এই তো, সে যদি এই মুহূর্তে রিয়াক্ট করতো তবেই তো উমায়েরকে পেয়ে যেত। মানুষটা তার কষ্টে ছুটে আসতো না। সে বুঝতে পারতো যদি বুঝতে চাইতো। সায়ন্তীরও একটা মন আছে, এটা আজ শেষবারের মতো ভেঙেছে। উমায়ের শান্ত চিত্তে দাঁড়িয়ে থাকা সায়ন্তীর দিকে আবারও তাকালো। নিষ্পলক চোখে সায়ন্তী বুকে দুহাত আড়াআড়ি ভাবে গুজে দাঁড়ালো। তারপর নিজেকে নিজে ভৎসনা দিয়ে উঠল। অভাগারা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। উমায়েরকে চমকে দিয়ে সায়ন্তী হেসে উঠল, যে হাসির প্রেমে নাকি উমায়ের পড়েছে। সায়ন্তীর টলমলে পা তবুও কেমন স্থির, বুকের ভেতর উত্থাল সমুদ্রের ঢেউ। তবুও যেন সে এক শান্ত নদী। শান্তি স্থির দৃষ্টি উমায়ের হাতের ওপর। সায়ন্তী নিজের উপর তাচ্ছিল্য হেসে উঠল আবার। সে কিনা কিছু সময়ের ব্যবধানে সব ভুলতে বসেছিল। এই মানুষটাকে জড়িয়ে ধরার মতো পাপ করবে বলে ছুটে আসছিল। বেহায়া হলো কবে এত। এই মানুষটা, সে যে তার পরিস্থিতি জানার চেষ্টা করেনি, তাকে বোঝার চেষ্টা করেনি, মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়েছে। তাদের মাঝে তো আদতেও কোনো গভীর সম্পর্ক নেই, কিচ্ছু নেই। সম্পর্ক জন্মানোর আগেই তো তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। মৃত সম্পর্ক কি করে আর প্রাণ ফিরে পাবে? উমায়ের তো চায়নি সায়ন্তী কোনোদিন জানুক তার পরিচয়। এতগুলো দিন পেরিয়ে গেল, বলার মতো ফুরসত পেল না মানুষটা। আসলে উমায়ের নামক মানুষটা অনুভূতি নিয়ে খেলায় চ্যাম্পিয়ন। সায়ন্তী হেঁটে এগিয়ে গিয়ে দাঁড়ালো সবার মাঝে। সুফিয়া বেগমের দিকে তাকিয়ে হাস্য উজ্জ্বল কণ্ঠে বলে উঠল, ফাইনালি আপনার নাতি বিয়েটা করেই নিচ্ছে মিসেস মির্জা। উমায়েরকে সে কখনোই হাত ছাড়িয়ে নিয়েছে সামনের দাঁড়িয়ে থাকা মেয়েটার থেকে। সায়ন্তীকে জ্যালাস ফিল করানোর ছোট্ট চেষ্টা ছিল এটা তার, কিন্তু কিছুই হলো না। এ মেয়ে এখনো বুঝলো না কিছু। আলিশা আদিত্য সায়ন্তীর পেছন পেছনে আসছিল। হঠাৎ মেয়েটার এভাবে ছুটে আসা কিছুই বোঝেনি। তবে আলিশা সায়ন্তীর মোবাইলটা উঠিয়ে এনেছিল সাথে করে। আদিত্য বলে উঠল, কি দেখছিলি রে মোবাইলে? অমন করে ছুটেই বা আসলি কেন? আলিশা সায়ন্তীর মোবাইলের পাসওয়ার্ডটা খুলে যা দেখলো তাতে মনে হলো তার মাথা ঘুরছে। আদিত্য দেখে থ হয়ে গেছে, সায়ন্তী এতটা স্বাভাবিক আছে কি করে। উমায় ঠিক তখনই বলে উঠল বেমানান কিছু কথা। তবে আদিত্যের কাছে কথাগুলো বেশ বিচ্ছিরি শোনালো। হ্যাঁ, বিয়েটা করেই নিচ্ছি আমি। কার্ড বানানো হলে সর্বপ্রথম কার্ডটা আমি স্পেশালি তোকেই দেব। আদিত্যের মন চাইল ভাইয়ের মুখটা এই মুহূর্তে চেপে ধরতে, যাতে কিছু বলতে না পারে। ভাই কি জানে এই কথাগুলোর জন্য তাকে ঠিক কতখানি পস্তাতে হবে। আলিশা সায়ন্তীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার ভেতরে কি চলছে তা আজ করতে পারছে না আলিশা। তবে সে জানে যত ঝড়ঝাপটাই কখনোই আসুক, তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কখনোই নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না। আলিশা সায়ন্তীকে ধরে মৃদু ধাক্কা দিতেই সে কেমন কেঁপে উঠল। অনমনস্ক হয়েছিল বিধায় আলিশা সায়ন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, অমন মুখ ভার করে রেখেছিস কেন? দেখতে ভালো লাগছে না মোটেও। আমি আসবে তো কাল, সব সত্যি বলে দিব আমি, দেখিস। সায়ন্তী কথা বলল না। তার কিছুই ভালো লাগছে না, কেমন তিক্ত লাগছে সব কিছু। নিজের করা বোকামিগুলো কেমন চোখের সামনে ভাসছে আজ। একটা মানুষকে না জেনে শুনে বিশ্বাস করাটাই ওর জীবনের বড় ভুল ছিল। বাস্তব আর ভার্চুয়াল জগতে মানুষের মধ্যে থাকে বিস্তার ফারাক। যেমনটা সে আয়মানকে জানতো, মানুষটা মোটেও তেমন না। তার চিন্তাধারা থেকে সম্পূর্ণ বিপরীত একটা মানুষ। সায়ন্তী কান্না আটকে রাখতে চাইল নিজের। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় আসবে বুঝি, তীব্র বৃষ্টি আসুক, সব ভিজিয়ে দিয়ে যাক। সায়ন্তী সেই বৃষ্টিতে মন খুঁড়ে ভিজতে চায় আজ।
চোখের থেকে তীব্র গতিতে ছুটে আসা অবহেলার অবজ্ঞার এই সামান্যটুকু জলও আজ সে বিসর্জন দিতে চায় মেঘের নামে। এই জলের নাম কান্না দিয়ে সে নিজেকে দুর্বল করতে চায় না, কিছুতেই চায় না। সন্ধ্যা নেমেছে সেই কখন। খোলা বারান্দাটায় এখনো ঠায় দাঁড়িয়ে আছে সায়ন্তী। আদিত্য গিয়েছিল পার্টি অফিসে, শূন্য বেশ ঝামেলা চলছে সেখানে। আদিত্য হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকেই এগিয়ে আসলো। আরিশা মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে। আরিশাই ওদের 4 জনের গ্রুপে সব কথা বলেছিল যাতে দীপ্তি জানতে পারে। দীপ্তি আসতে চেয়েছিল, আকাশের অবস্থা খারাপ, তার উপরে রাত হয়ে এসেছে, তাই আসতে মানা করে দিয়েছে আদিত্য। আদিত্য কপালের ঘাম মুছে চুলগুলো ঝাড়তে ঝাড়তে বলল, তোর ভাইয়ের সাথে একবার সরাসরি কথা বলা উচিত সায়ন্তী। সায়ন্তীর চোখ তুলে একবার তাকিয়ে মুচকি হাসল। আরিশা বলে উঠল, আমার মনে হয় অপেক্ষা করা উচিত শেষ পর্যন্ত। দেখি ওমায়ের ভাই কী সারপ্রাইজ দেয় আমাদের। বিশ্বাস করাতি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না কিছু। ওমায়ের ভাই এমনটা করতে পারলো? আদিত্য তপ্ত শ্বাস ছেড়ে বলল, অন্তি বোন আমার, এভাবে থাকিস না, তোদের কষ্টে দেখলে আমারও ভালো লাগে না কিছু। আদিত্যরও মন খারাপ হয়ে গেল মুহূর্তে। দীপ্তি কল করলো ঠিক সেই সময়ে আদিত্য মোবাইলটা সায়ন্তীর দিকে এগিয়ে দিতে দিতে দীপ্তিকে বলল, তোতা একটু বোঝা এটাকে, কেমন তবদা খেয়ে গেছে দেখ একটু। দীপ্তি লম্বা শ্বাস ছেড়ে বলল, তোর ভাইগুলো সব এমন কেন রে আদি? আমার তো মনে হয় তুইও এদেরই মতো। তোর বউটার কপালেও বেশ ভোগান্তি লেখা আছে। আলিশা বলে উঠল, বাদ দে তো ভাইয়াদের কথা, সব কটাকে আমার জাস্ট বিরক্ত লাগছে। বিয়েটা মিটে যাক, অন্তিকে নিয়ে চলে যাব এখান থেকে। আমিকে বলবো দুজনকে দূরে কোথাও ভর্তি করে দিতে, এদের মুখও আর দেখা লাগবে না তখন। দীপ্তি কি বলবে বুঝতে পারলো না। দীপ্তি তাও ডেকে উঠল, অন্তি। সায়ন্তী চোখ বন্ধ করেই জবাব দিল, আম ফাইন ইয়ার। তোরা সবাই একে একে মন খারাপ করছিস কেন বলতো? দোষ করেছে বাইরের মানুষ আর মুখ ভার তোদের সবার। দীপ্তি বলে উঠল, তুই সারা বন্ধু নামের কলঙ্ক, কিচ্ছু শেয়ার করিস না। আদিত্য বলল, হক কথা। আলিশা ঠোঁট উল্টে বলল, তাও এখন যতটুকু বলে আগে তো ততটুকু মুখ থেকে বের করা যেত না। সুপ্রভা এসে ডাকলো আদিত্যকে, বলল, বাবা ডাকছে কি যেন কথা বলবে। অগোচরে একবার চোখ দিয়ে ইশারাও করলো। আদিত্য বলে উঠল, আশা তুইও আয়, ওরে একটু একা থাকতে দে, সামলে নিক নিজেকে। আলিশা সায়ন্তীর দিকে তাকাতেই সায়ন্তী চোখের ইশারায় তাকে যেতে বলল। দীপ্তি প্রশ্ন করে উঠল আবার, মন খারাপ হয়েছে নাকি রাগ? সায়ন্তী হাসল শব্দ করে, তারপর ধীরে সুস্থে বলল, ওনাকে ঠিক কি নামে সম্বোধন করা উচিত তাই বুঝতে পারছি না। বেঈমান, প্রতারক নাকি বিশ্বাসঘাতক? ভাইয়ের থেকে এটা আশা করিনি। বিশ্বাস কর, আমার এখনো সব কেমন স্বপ্ন বলে মনে হচ্ছে। সায়ন্তী কোনো রকমে বলল, পরে কথা বলছি তোর সাথে, রাখি রে। সায়ন্তী ফোন কেটে দিয়ে আদিত্যের মোবাইলটা খাটের ওপর রাখলো। বাহিরে ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টি আসার পূর্বাভাস। সায়ন্তী টেবিলের আশেপাশে একবার তাকালো, কাগজের টুকরোতে কিছু একটা লিখে মোবাইলটা নিচে চাপা দিয়ে রেখে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। তখনই তার পায়ের কাছে লোমশ কিছু একটা ঘেঁষে পথ আটকাতে চাইল। সায়ন্তী মেঝেতে হাঁটু মুড়ে বসে তার স্নোইকে কোলে তুলে নিয়ে আদর করলো। এই অবুঝ প্রাণীটিরও বুঝি আছে মন খারাপ। এতটুকুন একটা বাচ্চা থেকে তরতর করে বড় হয়ে গেল কবে সেই স্নোইটা। সায়ন্তী বুকের সাথে চেপে ধরে রাখলো শক্ত আলিঙ্গনে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে। এই একজনই তো আছে যে তার নীরব সময়ের সঙ্গী। স্নোই কেমন এক দৃষ্টিতে ফ্যাল করে তাকিয়ে রইল সায়ন্তীর দিকে। সায়ন্তী হাসত, তবে সে হাসি আজকাল আর চোখে পর্যন্ত পৌঁছায় না। মলিন হাসিটি বুঝি স্নোইয়ের একদম পছন্দ হলো না। গোলাপি রঙা থাবাটা গিয়ে পড়লো সায়ন্তীর গালের উপর। সায়ন্তী স্নোইয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, একদম নিজের মায়ের মতো হয়েছিস তুই পাখি। সঙ্গে সঙ্গে স্নোই ম্যাউক শব্দে ডেকে উঠল। সায়ন্তী আলতো হাসি বজায় রাখলো গালে, চোখ জোড়ায় জল টলমল করছে তার। দুফোঁটা গড়িয়েও পড়ল টপ করে। স্নোই আবারও ডেকে উঠল, লেজ নাড়িয়ে আরও কিছুটা ঘেঁষে গেল সায়ন্তীর শরীরের সাথে। সায়ন্তী আদুরে কণ্ঠে বলে উঠল, আমি বুঝেছি তো, তুই বলতে চেয়েছিস আমিও আমার মায়ের মতো হয়েছি। স্নোই আবারও ডেকে উঠল, ডাকটায় কতটা মায়া জড়িয়ে আছে কে জানে। সায়ন্তী যা কাউকে বলতেও পারেনি এ অবধি এই অবলা জীবটাকে বলে দিল অনায়াসে।
শোন না আমার সেনা সদস্য, আমার রাজ্যের সেনাপতি, আমার টিগার, বিশ্বাস কর আমার না ভীষণ ভীষণ রকম মন খারাপ। যতটা মন খারাপ আকাশের হলে সে বর্ষে তুমুল বেগে তাণ্ডবে গর্জনে সে দুনিয়া কাঁপায়, ঠিক ততটা। যতটা আঘাত সমুদ্র পেলে সে সব কিছু উথাল পাথাল করে দেয়, যতটা কষ্ট আঘাত সহ্য করতে না পেরে মাটির বুক চিরে ধরে, ঠিক ততটা আমার বিশাল হৃদয়ে আজ তীব্র রক্তক্ষরণ হচ্ছে। ঝড় তুফানের ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে আমার। বিশাল হৃদয়ের প্রাচীরটা সজোরে এসে চুপসে গেছে, ধাক্কা সামলাতে না পেরে আজ তা ভেঙে গেছে। তুই তো জানতি এই হৃদয়টা শুরু থেকেই চির ধরা ছিল, একদিন না একদিন তো তাকে ভাঙতেই হতো। তবে আগে বুঝতে পারিনি হৃদয় ভাঙার যন্ত্রণা এতটা মিষ্টি হয়। স্নোই বুঝি কাঁদছে? সায়ন্তী আদুরে ছানাটাকে তুলে মুখে হাত বুলিয়ে দিয়ে আদর করে দিল। কপালে কপাল ঠেকিয়ে বলল, তোকে আজ সঙ্গী করতে পারবো না সোনা। আমি মন আরও একটু হালকা করতে যাচ্ছি, খবরদার পিছু নিবি না। স্নোই ছুটে গেলেও দরজা ভেদ করে রুমের বাহিরে গেল না। মনিবের বেশ অনুগত সে বাড়ি থেকে বের হওয়ার সময় যেন তাকে কেউ না দেখে, সেজন্য দ্বিতীয় ভবনের দরজা দিয়ে বেরিয়ে গেল। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। সায়ন্তী কোথাও একটা গেল, বাসা থেকে 10 মিনিটের দূরত্বে হবে। একটা গ্যারেজ গাড়ি ভাড়াতে রাখা হয় এখানে। সায়ন্তী গিয়ে নিজের সাথে টেনে একটা বাইক বের করে নিয়ে আসতো। গাঢ় নীল রঙের বাইকটা দূর থেকে দেখলে কালোই মনে হয় অনেকটা। সায়ন্তী বাইকটার দিকে তাকিয়ে হো হো করে হেসে বলল, তুই আমার জীবনের সব কালো অধ্যায়ের সাক্ষী বুলবুলি। সায়ন্তীর চোখ মুখ কেমন জ্বলে উঠল হঠাৎ। যাক, আজ শেষ মায়াটাও ত্যাগ করা হলো। রইল না আর কোনো পিছুটান। সায়ন্তী বাইকে উঠে পড়ল প্রবল বৃষ্টির মধ্যেও। তীব্র মন খারাপটায় সবচেয়ে বেশি ঘৃণা করতে মন চায় তার নিজের বাবাকে। সায়ন্তী আজও ভুলতে পারে না সেই দিনটা। আয়মানের সাথে দেখা হবে ওদিন প্রথমবারের মতো। কলেজ থেকে ফিরেই কিভাবে সবচেয়ে বেশি সুন্দর করে সাজা যায় তা নিয়ে হাজারটা ভাবনা মনে ঘুরপাক খাচ্ছিল তার। প্রিয় মানুষ বলে কথা, জীবনে না সাজা মেয়েটাও নিজেকে আকর্ষণীয় করতে চেয়েছিল সেদিন। সবকিছু পারফেক্ট না হলে যদি আয়মান তাকে অপছন্দ করে, তখন তনু মনে হাজার ইতি অতি চিন্তে ছিল তার। উর্বশীকে ফোন করে জানিয়েও দিয়েছিল আজ সে জীবনের প্রথমবারের মতো কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, যাকে এক কথায় ডেটে যাওয়া বলে। উর্বশী মেয়ের এই অনুভূতিটুকুকে সম্মান করতে বেশ। কেন যেন মেয়েকে তিনি অগাধ বিশ্বাস করতেন। মেয়ে কোনোদিন ভুল করবে না বলে তার ধারণা। নিজেরা যা পায়নি তা মেয়েকে দিতে চান তিনি। সাপোর্ট। সন্তানদের ভালো করে বুঝলেই তারা বুঝবে। ভালো লাগা, ভালোবাসা বিষয়গুলো একটা সময়ে জীবনে আসবে, এটাই স্বাভাবিক। বাবা মা হয়ে যদি মেয়েকে চাপ প্রয়োগ করেন, মানসিকভাবে কষ্ট দিতে থাকেন, তো তাদের কলিজার টুকরো কোথায় গিয়ে ঠাঁই পাবে? উর্বশী মেয়ের জন্য একটা সুন্দর জামদানি কিনে এনেছিলেন। মেয়েটা কবে যে বড় হয়ে গেছে, এত শাড়ি পরা তো দেখাই হয়নি। আর কি যে শখ ওনার মেয়েটাকে শাড়িতে দেখবেন। সায়ন্তীর নামকরণ নিয়ে বেশ কথা কাটাকাটি হয়েছিল উর্বশী আর ইজাজুল মির্জার মধ্যে। ইজাজুল চেয়েছেন মেয়ের নাম সায়ন্তী হবে, উর্বশী চেয়েছেন মেয়ের নাম হবে ইলিনা, যার অর্থ রানী। তিনি নিজের মেয়েকে রানীর চেয়ে কম ভাবেন না। রানী মানে নেতৃত্ব, সম্মান, দায়িত্বশীল একজন মানুষ। তিনিও চাইতেন মেয়েটা সৎ, আদর্শবান হয়ে গড়ে উঠুক। সায়ন্তী প্রচণ্ড ডানপিটে স্বভাবের ছিল। উর্বশীর তাও কোনো অভিযোগ ছিল না এতে। তিনি তার মেয়েকে আদর করে ডাকতেন সোনাই। 7 রাজার ধন তার কতটা মূল্যবান তা হয়তো মুখে প্রকাশ করে বোঝাতে পারবেন না। সায়ন্তী আলিশার থেকে বিদায় নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিল। উর্বশী কোর্ট থেকে ফিরছিলেন দ্রুতই। ভেবেছিলেন মেয়েকে রাস্তায় পেয়ে গেলে সাথে নিয়ে বাড়ি ফিরবেন। সেদিন মা মেয়ের কত কি প্ল্যান ছিল। আরিশাকে রিকশায় তুলে দিতেই সায়ন্তী এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। উর্বশী মেয়েকে দেখেই নামলেন রিকশা থেকে। ভাড়া মিটিয়ে সামনে তাকাতেই তিনি অবাক হয়ে গেলেন। তার কলিজা কেঁপে উঠল মুহূর্তেই শায়ন্তীর দিকে ছুটে আসা একটা বুলেট। উর্বশী মেয়েকে বাঁচাতে চান যে কোনো মূল্যে। মেয়েকে জোরে সোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিতেই তীব্র গতিতে ছুটে আসা একটা বুলেট বিঁধল তার বুক বরাবর। একটাতেই তিনি চলে গেলেন পুরো। মেয়েকে হাতড়ে রাখতে চাইলেন হয়তো। শেষবারের মতো প্রাণপ্রিয় সন্তানকে ছুটে যাওয়ার আকাঙ্ক্ষা আর মিটল না তার। গলগুলিয়ে বেরিয়ে আসা রক্তের ফোয়ারায় ভেসে গেল জনপদ। সায়ন্তী সে চেয়েও মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারত না হয়তো। মেয়েটাও নিথর হয়ে পড়ে আছে পাশে। জোরে ধাক্কা লাগায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিল তৎক্ষণাৎ। সায়ন্তী কলেজ কার থেকে নাম্বার নিয়ে পথচারীরা কল দিতেই ইজাজুল সাহেব যেন পাগলের মতো ছুটে আসলেন।
জীবনের সবটুকু সম্বল হারিয়ে তিনি উন্মাদের মতো মাঝ রাস্তায় বসে কেঁদেছিলেন সেদিন। সেই বিদঘুটে বিষাদময় কান্নার রেশ যেন বাতাসের সাথে মিশে গিয়ে ভারী হয়ে উঠেছিল সবকিছু। শান্তির জ্ঞান ফিরতেই মায়ের নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠেছিল। কত শত পাগলামি করেছিল সেদিন, লোকে তো বলেও ছিল মেয়েটার মাথায় সমস্যা দেখা দিয়েছে। শান্তি ওই দিন কাঁদতে কাঁদতেই চুপ মেরে গিয়েছিল হঠাৎ। জেনেও যায় সহজেই মাকে খুন করা হয়েছে। ইজাজুল মির্জাকে একটা কথাই প্রতিদিন বলতো, সায়ন্তী আমার মাকে যারা মেরেছে তাদের নামে পুলিশে কেস করব আমি। অপরাধীরা মুখ ভরে মুক্ত বাতাস টেনে বুক ফুলিয়ে হেঁটে বেড়াবে, তা সে কিছুতেই মানবে না। শান্তি ধীরে ধীরে একরোখা জেদি হয়ে গেল আরো অধিক মাত্রায়। ইজাজুল মির্জাকে পুলিশ কেস করাতে নিয়ে যেতে না পেরে সায়ন্তী একদিন তুমুল ঝগড়া করেছিল নিজের বাবার সাথে। যা নয় তাই বলে দিয়েছিল মুখের ওপর। ইজাজুল মির্জা তাও চুপ ছিলেন, কেন তা সায়ন্তী জানে না। তবে তার অবচেতন মন ধরেই নিয়েছিল ইজাজুল মির্জা সত্যি তার মাকে কোনোদিন ভালোবাসেনি। যে লোকটা বউ পৃথিবী থেকে চলে যাওয়ার পরও তাকে ন্যায় বিচার দিতে নারাজ, সে আর যাই হোক কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। সায়ন্তী হাই স্পিডে বাইক ছুটিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তার জীবনের প্রতি কোনো মায়া নেই, কিচ্ছু নেই তার। নিজেকে এতটা ব্যর্থ কেন কোনো দিন লাগেনি তার। সব দিক থেকেই ঠকে গিয়ে মেয়েটা আজ উন্মাদ হয়ে গেছে। হেলমেটের উপর আছড়ে পড়ছে বৃষ্টির তীক্ষ্ণ ফোঁটা, তবুও থামার নামগন্ধ নেই। মেয়েটা পথ ভুলে কোথায় চলে গেছে জানে না। পরিবেশটা একদম নিরিবিলি ঠান্ডা। বাইক থামিয়ে নেমে পড়লো পিচ ঢালা রাস্তায়, বাইকে হেলান দিয়ে বসে পড়ল। ভাগ্যিস তার মা তাকে স্বাবলম্বী বানিয়েছিল, না হয় মানুষ তো তাকে 2 টাকার মূল্যও দিত না। থাকা খাওয়ার জন্য কারো উপর নির্ভরশীল হতে হবে না। কথাটা ভাবতেই বুকটা কেমন হালকা হয়ে আসতো। জীবনের সবচেয়ে বড় অসহায়ত্ব অন্যের বোঝা হয়ে থাকা। আজ সে নিজের জন্য লড়তে পারে বলেই সবাই তাকে একটু হলেও পছন্দ করে, নয়তো আজ সায়ন্তীর জীবনে আরও কত ভয়াবহ পরিবর্তন থাকতো। রুবিনা বেগমের পায়ের নিচে অবলা জীবনের জীবের মতো দিনের পর দিন পিষে মরত। নাকি যারা তাকে দুনিয়া থেকে সরাতে ব্যস্ত তারা সায়ন্তীকে এতদিন ছিঁড়ে খুঁড়ে লাশ রাস্তায় না হয় নর্দমায় ফেলে রাখত। সায়ন্তী মাথা চেপে ধরল নিজে। তীব্র ব্যথায় ফেটে যাচ্ছে মনে হয়, চিৎকার করে উঠল সে। বাতাসে বাতাসে চিৎকারের আওয়াজ দ্বিগুণ শোনানো মনে হয়। সায়ন্তী জোরে জোরে চেঁচিয়ে গলা ফাটিয়ে কাঁদছে, নিজের চুল খামছে ধরে ভুলভাল প্রলাপ বকছে। আকাশের দিকে তাকিয়ে ধরফরিয়ে উঠছে ক্ষণে ক্ষণে, থেকে ডেকে উঠছে বারবার, আল্লাহ, আমার এত কষ্ট কেন হচ্ছে? তুমি কি আর আমায় ভালোবাসো না? আমাকে শান্তি দাও, শান্তি দাও আমায়, নয়তো এই নিষ্ঠুর পৃথিবী থেকে মুক্তি দাও আল্লাহ। আমার সহ্য ক্ষমতা লোপ পেয়েছে, আমি আর পারছি না, আমার শান্তি দাও আল্লাহ, শান্তি দাও। বুক ফাটা আর্তনাদ, চিৎকারে কেঁপে কেঁপে ওঠা চারপাশ, সবকিছু মিলে কেমন দম বন্ধকর অবস্থা। দূরে তখনই জ্বলে উঠল একটা হেডলাইটের আলো। উমাইরের বেশ তর্ক হচ্ছে ইজাজুল মির্জার সাথে। ইজাজুল মির্জা জেগে বললেন, আইনের নিয়মাবলী তুমি সবাই জানো মায়ের, চাইলেই হুট করে কিছু করা যায় না, প্রমাণ দরকার হয়। উমাইর রাগে হিসিয়ে বলল, আপনি এই আইন মেনে এতদিন কি ঘন্টা করেছেন স্যার? আপনার জন্য আজ সায়ন্তীর এই অবস্থা। নিজের মেয়ের জীবনের কাল আপনি, আপনার জন্য হচ্ছে সব কিছু, শুধুমাত্র আপনার জন্য। রুবিনা বেগমকে আমি ছাড়ব না। আপনার জন্য মহিলাকে কিছু করতে পারছি না আমি। বিশ্বাসঘাতক, যে পত্র খেয়েছে সে পত্র ছেদ করেছে। কুত্তার বাচ্চাটাকে তো আমি। ইজাজুল মির্জা বলে উঠল, রুবিনাকে কিছু করতে গেলে আমার মেয়ের প্রাণ সংশয় হবে। হুমায়ের, কথাবার্তা ঠিক করে বলো। উমাইরের মাথা প্রচণ্ড গরম হয়ে আছে, বাদ বিচার ভুলে গেছে কিছু সময়ের জন্য। আপনার তো বউ হয় এই মহিলা, দরদ উঠলে উঠবেই। মেয়েকে আপনি ভালোই বাসেন না, ওই মহিলা নয়ছে বোঝাচ্ছে তাই বলছেন শুধু। মেয়েকে ভালোবাসে নাটক করছেন শুধু। ইজাজুল মির্জা রেগে ডেকে উঠলেন। হুমায়ের বিহেভ। উমাইর হাত মুষ্টিবদ্ধ করে বলল, আপনার এই ছাতার আইন, ছাতার প্রমাণের অপেক্ষা আমি করতে পারবো না। অপরাধের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। ওই মহিলা যে আপনার অগোচর আপনার মেয়েকে কত টর্চার করেছে সে খেয়াল তো রাখেন না। আপনার মেয়ের গায়ে আগুন দিয়ে দিল, আপনার চোখে দেখেন না। আপনার মেয়েকে গুন্ডা ভালো করে বারবার মারতে চেয়েছে, আপনি তো সব জানার জন্য চেষ্টাও করেন না। বাহ, কি সুন্দর ভালোবাসার নমুনা আপনার। যে মানুষটা আপনার মেয়ের শত্রু তার কথা বিশ্বাস করে বসে আছেন। সে বলেছে মেয়ের কোনো ক্ষতি করবে না বিয়ে করলে, আপনি বিশ্বাস করে নিলেন? আপনাকে তো বুদ্ধির জাহাজ বললেও কম হবে মিস্টার ইজাজ।
ইজাজুল মির্জা মেয়ের গায়ে আগুন কথাটি শুনেই অবাকের শেষ সীমানায় পৌঁছে গেলেন। তার মানের জুবিনা শেখেদের সাথে হাত মিলিয়েছে। এখনো রাজনৈতিকভাবে মির্জা বাড়ির পতন চাই সে, কিন্তু সায়ন্তীকে মারতে চায় এখনো এটা তিনি ভাবতেও পারেননি। ধপ করে চেয়ারে বসে পড়লেন। মেয়েটা তাকে কিচ্ছু জানায়নি। অধিক অভিমান জমেছে মেয়েটার মনে। ইজাজুল মির্জা তীব্র কষ্টে ছটফটিয়ে উঠলেন। উমায়ের পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খান, তারপর স্ত্রীকে আমার হাতে তুলে দিন। আমার কাছে বাধা দিলে পরিণাম ভালো হবে না, বলে দিলাম। ইজাজুল মির্জা অসহায় কণ্ঠে বলে উঠল, আমার মেয়ে এসব সহ্য করতে পারবে না। ও যদি জানে ওর মায়ের মৃত্যু ওকে বাঁচাতে গিয়ে হয়েছে, ওর জন্য আজও মা পৃথিবীতে নেই, মেয়েটা এসব মেনে নিতে পারবে না। আমার বাচ্চা মেয়েটা এমনিতেই অসুস্থ, তাকে এত বড় ধাক্কাটা দিতে চাইনি বলেই সব লুকিয়ে রেখেছি। মেয়েটা তার মাকে বড্ড বেশি ভালোবাসে। কি করে এসব মেনে নিবে সে? দয়া করে বাপ, এসব কিছু ওকে বলে দিস না। উমায়ের চেয়ারে বসে লম্বা লম্বা শ্বাস টেনে বলল, হেদি বিপরীত হচ্ছে চাচু। তোমার মেয়ে মোটেই ইমোশনাল না, যথেষ্ট স্ট্রং। তুমি যে সেজ মায়ের খুনের ব্যাপারে পুলিশ কেস করনি, তাতে তোমার মেয়ে এটা স্বাভাবিকভাবে নিয়েছে বলে তোমার মনে হয়? ওরা আমি হারে হারে চিনি। তোমার প্রতি তোমার মেয়ের অভিমান না, রাগ আর ঘৃণা জমেছে দিনকে দিন। সত্যি বলে দেওয়াই ভালো। তোমার এসবের চিন্তায় ওকে আমি চিরতরে হারাতে পারবো না কিছুতেই। রুবিনা বেগম চরম পর্যায়ের খারাপ মহিলা। সায়ন্তীকে মারার সর্বোচ্চ চেষ্টা করবে সে। ঘড়িতে রাত 10:35। এখনো থানায় বসে কথা বলছে উমায়ের। এরই মধ্যে ভেতরে ঢুকলো আহাদ। হাতে তার মোবাইল ফোন উমায়ের হাতে দিয়ে ইশারা করলো কথা বলতে। আদিত্যের বিচলিত কণ্ঠস্বর, ভাইয়া, আয়ন্তী কোথায় যেন চলে গেছে, একটা চিরকুট রেখে গেছে, সময় হলে ফিরে আসবে, ওকে যেন খোঁজা না হয়। এত রাতে বৃষ্টি, কোথায় গেল বলো তো? থানায় যেতে পারবে একবার? উমায়ের হাত থেকে ছিটকে মোবাইলটা পড়তে নিল। ইজাজুল মির্জার হঠাৎ এসব শুনে তড়িঘড়ি করে দাঁড়াতে গিয়ে মাথা চক্কর দিল তার। আহাত গিয়ে তাকে সামনে ধরল। উমায়ের শরীর বেয়ে তরতরিয়ে ঘাম নেমে গেল এতটা ঠান্ডায়ও। উমায়ের অসহায় হয়ে বলে উঠল, ওরে কই খুঁজবা আহাত? কোথা থেকে খুঁজে শুরু করব? আহাত দুজনকে নিয়ে মহা বিপদে পড়ল। বৃষ্টির মধ্যে খুঁজবেই বা কোথায়, যেখানে মেয়েটা নিজ ইচ্ছেতে কোথাও চলে গেছে, ঠিকানা অবধি বলে যায়নি। সায়ন্তী চোখ বন্ধ করে নিথর হয়ে শুয়ে রইল রাস্তায়। হঠাৎ করে মনে হলো আর বৃষ্টি পড়ছে না, থেমে গেল নাকি। টকটকে লাল চোখ জোড়া খুঁড়ে ফেললো এবার। সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটিকে দেখলো। ভয় জমে গেল হঠাৎ। জানের মায়া হয়তো প্রতিটি মানুষেরই থাকে। সায়ন্তী ভয়ে দ্রুত উঠে বসল। সামনে থাকা ব্যক্তি নড়ল না। ছাতাটা ধরে রেখে দিয়েছে সায়ন্তীর ঠিক মাথার ওপর। সায়ন্তীর সব সাহস একসাথে করে বলে উঠল, কে আপনি? ছাতাটা ঠিক জায়গায় ধরে রেখেই ফুয়াদ বলে উঠল, আরো কত ভিজবি সোনাই, মরতে চাস নাকি? সায়ন্তী পুরনো সে ডাক নামে চমকে উঠল। তার মা আজ কোথাও নেই। না আজ মা নেই চারিদিকে, এত খুঁজে সে কিন্তু মা কেন নেই? মা কোথায় চলে গেল? সায়ন্তী বলে উঠল ব্যস্ত কণ্ঠে, ফুয়াদ, আমার মা কই? আম্মু কই? আম্মু তো এখানেই ছিল, আমি তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলাম তো। আম্মু, এ আম্মু কই তুমি? ওনাকে দেখে চলে গেল কেন? আরে বোকা আম্মু, তোমার ভাইয়ের ছেলে হন তো উনি। এসে দেখো। মা, একদম লুকোচুরি খেলবা না কিন্তু, বিচ্ছিরি লাগে। ফুয়াদ, আম্মু কই? কোথায় গেল? বলুন আম্মু কই? এই বলছেন না কেন? আম্মু কই? বোবা আপনি। সায়ন্তী ঘাড় মাথা অস্বাভাবিকভাবে মাসাজ করে পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগলো। মাথার চুল টেনে ধরে বলে উঠল, পানি পানি এমন লাগছে কেন? ফুয়াদের কলার চেপে ধরে বলল, তুই আমার মাকে আবার নিয়ে গেছিস না? আমার মাকে এনে দে বলছি। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। এবার হেলে দুলে পড়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সদ্য মাথার হয়ে ওঠা কোনো এক নেশাখোর। ফুয়াদ সায়ন্তীকে আগলে ধরতে চাইল। সায়ন্তী চেঁচিয়ে বলে উঠল, পুরুষ মানুষকে আমি জাস্ট ঘৃণা করি। দূরে 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 দূরে। ফুয়াদ ভিজে একাকার। মেয়েটা একা একা কি করে এখানে আসতো? যদি আজ সে না জানতো তখন? ফুয়াদ বিচলিত কণ্ঠে বলল, সোনাই, চল বাসায়। সায়ন্তী ফুয়াদের দিকে তাকিয়ে হাসতো। ফিস ফিস করে বলল, মা চলে গেছে তাই না? ফুয়াদ ছেলেটার বুকের ভেতর দহন শুরু হয়েছে। মেয়েটার কষ্ট কি কিছুটা শুষে নেওয়া যায় না?
ফুয়াদ যদি পারত এসব কষ্ট সে একা বহন করত, তবুও যেন তার সোনালুর ঠোঁটের কোণে সবসময় হাসি লেগে থাকতো। সায়ন্তী বলে উঠল বিড় করে, এই শহরে নেই মায়ের মতো চাঁদ, আকাশেও নেই শুকতারার দল। মা, তোমাকে কি আমি ওই আকাশেও আর খুঁজে পাবো না? তুমি কেন নেই মা? সায়ন্তী টলতে টলতে একসময় মাটিতে লুটিয়ে পড়ল। ফুয়াদের কলিজা কেঁপে উঠল। সায়ন্তীর মাথাটা পায়ের উপর তুলে গালে চাপড় মেরে বলল, এই কি হয়েছে তোমার? চোখ খুলো না। এই ইলিনা। সায়ন্তী নিথর হয়ে পড়ে রইল। ফুয়াদ সায়ন্তীকে কোলে তুলে নিতে নিতে বলল, তোমাকে ছুঁয়ে দিচ্ছি আবারও। বড্ড নিরুপায় আমি, প্লিজ ক্ষমা করে দিও। মোবাইলটা বের করে কাউকে একটা কল দিয়ে বলল, কান্দির পাড়ের বাহিরের সাইডে চলে আয় সামাদ, একটা বাইক আছে, নিয়ে যা। রাত 2টো বাজে ঘড়িতে। ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরেছে উমাইর, ইজাজুল মির্জা, ওরিয়াহাত। চিন্তিত বাড়ির সবাই বসার ঘরে বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে। উমাইর এসেই ধপ করে বসে পড়ল নিচে। তাজরুল মির্জা ছেলের ভাবগতি বুঝতে এতদিনে সক্ষম হলেন বোধহয়। ছেলেটাকে এতটা উদাস হতে, ভেঙে পড়তে কোনোদিন দেখেননি তিনি। আলিশা ফুপিয়ে বলে উঠল এবার, ভাইয়া ওনদিকে পাওনি তোমরা? সুফিয়া বেগম নাতনিকে টেনে পাশে বসিয়ে বলল, কান্দাছো কেন সেমরি? দেখবি আইয়া পড়বো। বৃষ্টি বদলার দিন, তাই মনে হয় কারো বাড়িতে থাইকা গেছে। যেখানে এই শহরের শান্তি কিছুই ছিল না, সেখানে একা একা। ভাবতে পারল না আর। ইজাজুল মির্জা আর নিজেকে আটকাতে পারলেন না, মুখ চেপে ধরে কেঁদে উঠলেন তিনি। সুফিয়া বেগম বাকহারা হয়ে গেলেন। আজিজ মির্জা ছেলের কাঁধে হাত রাখতে ইজাজুল নিজের বাবাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ শব্দ করে কেঁদে উঠলেন। বলতে লাগলেন, আমার একটা মাত্র সন্তান আব্বা, আমার মেয়ে আমার সব। আমার মা আমার ওপর অভিমান করে চলে গেছে আব্বা, আমি এখন কি নিয়ে বাঁচবো আব্বা? আমার মেরে এনে দেন আব্বা। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। উমায়ের দৌড়ে গিয়ে দরজা খুলে 2 কদম পিছিয়ে আসলো। সায়ন্তীর প্রাণহীন দেহটা ঝুলছে একটা ছেলের কোলের ওপর। হাতগুলো দুদিকে দুলছে। উমায়ের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। সায়ন্তীকে দেখে এগিয়ে আসলো সবাই। ফুয়াদ উমায়েরকে পাশ কাটিয়ে চলে গেল ভেতরে। সায়ন্তীকে সোফায় শুইয়ে দিয়ে বলল, রাস্তায় বেহুশ হয়ে পড়েছিল, ডাক্তার ডাকা হয়েছে, আশা করি এসে পড়বে। আজ আমি আসি। নাহার বেগম বলে উঠল, সে কি কথা বাবা, এত রাতে তুমি? ফুয়াদ কোনো রকমে বলল, যেতে হবে আমায়, তারা আছে। ফুয়াদ বের হতে গিয়েও উমায়ের কাছে গিয়ে থামল। কানে কানে বলে উঠল, নিজের জিনিস আগলে রাখতে শিখতে হয় ব্রো, না হয়তো অন্যরা সুযোগ নিতেই পারে। আসি, আশা করি আবারও দেখা হবে। পুরো পরিবারের সবাই খাটের চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে। শান্তির জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। ডাক্তারের চোখে মুখেও হতাশার ছাপ। বেশ বুঝতে পারা যাচ্ছে বাড়িতে কোনো কাজ হবে না। মধ্যবয়সী ডাক্তার চোখের চশমাটা ঠেলে ঠুলে ঠিক করে বলল, রোগীর কি আগের কোনো বিশেষ রোগ আছে? ইজাজুল মির্জা ভেঙে পড়েছেন একেবারে। তাকে সামনে ধরে রেখেছে তাজরুল মির্জা। ইজাজুল যেন ভুলেই বসেছিলেন ডাক্তারকে মেয়ের ট্রমার থাকার কথা জানাতে হবে। ইজাজুল মির্জা নিজেকে সামলে নিলেন। না, মেয়ের কিছু হতে দিতে পারেন না তিনি। মেয়েটা ছাড়া তিনি কি নিয়ে বাঁচবেন? এমনিতেই মেয়েটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারছিলেন না তিনি। তার ওপরে এত কিছু। ডাক্তার বিচলিত কণ্ঠে বলল, দেখুন, তাড়াতাড়ি বলুন, রোগীকে হসপিটালে ভর্তি করতে হবে। ব্রেইন সঠিকভাবে কাজ না করলে তো পরে আর আমাদের কিছু করার থাকবে না। ইজাজুল মির্জা কপালের ঘাম মুছে বলল, ডক্টর একা কথা বলতে চাই আমি আপনার সাথে। চমকে উঠলেন সকলে। কি এমন রোগ হয়েছে যার জন্য ইজাজুল মির্জা ডাক্তারের সাথে একা কথা বলতে চান? উমায়ের তেজি কণ্ঠে তারা তেরাভাবে বলে উঠল, আমরা পরিবারের বাইরে কেউ নই, নাটক কম করে এখানে বলুন। আজিজ মির্জা ধমকে উঠে বলল, উমাইয়ের দাদুভাই, এগুলা কেমন আচরণ? উমায়ের বিরক্তি নিয়ে বলল, উনি লুকোতে চাচ্ছেন কেন? জিজ্ঞেস করো। উনি এসব ভনিতা করার সময় কি এখন নাকি? একজন জ্ঞান ফিরছে না আর উনি ঢং শুরু করে দিয়েছেন। ইজাজুল মির্জা বুঝলেন উমায়ের কেন এমন করছেন, তাই ফ্যাকাশে মুখ বানিয়ে বলে উঠলেন, ডক্টর, ওর মা মারা যাওয়ার পরেই ও সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হয়েছে। ডাক্তার বলে উঠল, কি বলছেন এসব? ইন্টারনাল কোনো ইনজুরি হয়নি তো আবার? তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন। টেস্ট না করে কিছু বলা সম্ভব নয়।
এরই মধ্যে হঠাৎ সায়ন্তী ছটফটিয়ে উঠল, চোখ খিচে ভেতরের দিকে নিতে থাকলো। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে মেয়েটার, চোখ বন্ধ অবস্থায় জোরে ডেকে উঠল সে, আম্মু। ইজাজুল মির্জা মেয়ের কাছে এগিয়ে গিয়ে তাকে ধরেন। সায়ন্তী এলোমেলো চোখের পাতা ফেলে বলল, বাবা ওই দেখো মা চলে যাচ্ছে, আটকাও বলছি, আটকাও। তোমার জন্যই তো চলে যাচ্ছে, তুমি বিয়ে করে নিয়েছো তাই তো চলে যাচ্ছে। তুমি আমার মাকে তাড়িয়েছো না, তুমি সবকিছুর জন্য দায়ী। সরো, তুমি সরো সরো বলছি। ইজাজুল মির্জা নিজের ঠোঁট কামড়ে ধরে চোখের পানি আটকে বলল, মা, আমার কোথায় কষ্ট হচ্ছে বাবাকে বল। সায়ন্তী হুট করে রেগে গিয়ে ইজাজুল মির্জার হাত সরিয়ে দিয়ে বলল, তুমি আমাকে আর ধরবে না বাবা, তোমাকে ঘৃণা করি আমি, তোমার মুখটা দেখারও ইচ্ছে নেই আমার। তুমি এই সায়ন্তী নিজের মাথা চেপে ধরে জোরে চিৎকার করতে থাকলো। মিনু বেগম, আতিকা বেগম এগিয়ে আসলেন দ্রুত। আরুষ গিয়ে উমায়েরকে শক্ত করে চেপে ধরে রুমের বাহিরে এক প্রকার টেনে নিয়ে গেল। উমায়ের কোনো রকম দেয়াল ধরে দাঁড়ালো। আরুষ ভাইয়ের চোখ মুখ দেখে বুঝতো তার ভেতরে কি চলছে। উমায়ের ঘামছে তরতর করে। আরুষ জানে না কি হবে, তবুও সান্ত্বনা দেওয়াটা যেন প্রয়োজন মনে করলো। অন্তি, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। উমায়ের আরুষকে হুট করে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার বুকে ব্যথা করছে আরুষ, কি করা উচিত আমার? আরুষ কপট রাগ দেখিয়ে বলল, ওরে মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। ও তোকে সত্যিকারের ভালোবাসে কিনা ওর লাশের থেকে জানা উচিত। ও তো তোর শত্রু, ওর জন্য কষ্ট হচ্ছে তোর? হাসালি অমর, ও তরপাতে মরু, তাতে তোর কি? তুই তো নিজের ইগো নিয়ে বেঁচে থাকবি। ঠিক করেছিস। হ্যাঁ, ভালোবাসার পরীক্ষা নিতে নিতে বাঁচলে বাঁচো, না বাঁচলে নাই। তুই তোর কাজ জারি রাখ, অভিনয় তো ভালোই পারিস, করতে থাক, আমরা দেখতে থাকি। উমায়ের কথা বললো না, রাখতে ইচ্ছে হলো না নাকি? আরুষ আর কিছু বলল না। উমায়ের জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে দমটা আবার আটকেই যাবে ওর। আরুষ উমায়েরকে সামনে নিয়ে বলল, আর কত কষ্ট পাবি মেয়েটার পাশে, আর কত কষ্ট পাবি? আরে মেয়েটার পাশে তো থাকা উচিত না বল? মেয়েটাও তোকে ছাড়া ভালো নেই, বুঝেও না বুঝার ভান ধরে আছিস কেন? বুঝবি আমাকে, তুই আসলেই কি চাস? উমায়ের কাপা কাপা কণ্ঠে বলল, আমার যত ভুল সব স্বীকার নয় করে নেব, কিন্তু ও কি আমার সাথে অন্যায় করেনি বলে মনে হয় তোর? অচেনা এক পথিক ছিলাম আমি, মাঝ রাস্তায় ফেলে চলে গেছে ও। এইটুকু রাগ করাটা কি স্বাভাবিক না বলছিস? আরুষ বিরক্তি নিয়ে বলল, নাটক না করে ওরে জিজ্ঞেস করতে পারলি না সরাসরি? উমায়ের ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমি কেন জিজ্ঞেস করব? টানা 10-15 দিন যখন জিজ্ঞেস করেছিলাম তখন তো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। আরুষ দমে গেল এই জায়গায়। এর উত্তর তো সায়ন্তী না হয় আরেকজনই দিতে পারবে, আলিশা। কিন্তু মেয়েটা তো ওর সাথে কথাই বলে না, কি যে করা যায়? কিছুক্ষণের মধ্যেই সায়ন্তীকে কোলে তুলে নিয়ে ছুটলেন ইজাজুল মির্জা। ডাক্তারও নামছেন দ্রুত। উমায়ের সাথে তাজরুল মির্জাও এগিয়ে গেল পেছনে। আজিজ মির্জা বলে উঠল, সবাই যাওয়ার দরকার নেই, সকালে গিয়ে দেখবে। মহিলাদের মধ্যে একজন যাও। মিনু বেগম বলে উঠল, আমি যাচ্ছি। আতিকা বেগম ইতিমধ্যে বোরখা পরে বেরিয়ে এসে বলল, আফা তুমি বাড়ি থাকো, আমি যাচ্ছি ওদের সাথে। মিনু বেগম আর কিছু বললেন না, একজন গেলেই হয়। আল্লাহ মেয়েটাকে ঠিক করে দিই। কি সব ভুলভাল বকছিল, এসব মনে হচ্ছিল কি বলছে সে নিজেও জানে না। আদিত্য আলিশাকে সদর দরজা দিয়ে বোঝাতে বোঝাতে নিয়ে আসছে। মেয়েটা সমান তালে কেঁদেই চলেছে। মিঠি সুপ্রভাও এগিয়ে যায়। নাহার বেগম সুফিয়া বেগমকে ঔষধ দিতে গেলেন, প্রেশার বেড়ে গেছে ওনার। বয়স্ক মানুষ কি থেকে কি হয়, বিপজ্জনের বাড়ির ওপর ঘুরঘুর করছে শুধু। মির্জা বাড়ি থেকে শো শো করে দুটো গাড়ি বেরিয়ে যেতেই পেছন থেকে আরেকটা গাড়ি পাঠালেন তামজিদ মির্জা। শত্রুর অভাব নেই, যদি পেছন বিপদ হয় রাস্তায় তখন কোনো রিস্ক নিতে চাচ্ছেন না তিনি। 10 জনের মতো গার্ড পাঠিয়ে দিয়েছেন। বাড়িতে গার্ড বাড়ানো হয়েছে, ইদানিং যেন বাড়ির ওপর নজর পড়েছে বেশি শকুন গলার। সুপ্রভা, মিঠি, এরশাদ মির্জা, আদিত্য দাঁড়িয়ে আছেন একপাশে। আরিশার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে আরুষ। আরিশার চোখ মুখ ফুরিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে। আরুষ এবার বিরক্ত হলো অনেক। মেয়েটা শুধুই ফ্যাস ফ্যাস করে কেঁদে সব সময়। কবে বড় হবে কে জানে। আরিশা নিজের হাত ছাড়াতে মোচড়াচ্ছে। এরশাদ মির্জা বলে উঠল, ওর হাত ছাড় তো আরশ, ঝগড়া লাগিস না রাতের বেলা আবার 2টায়। আরুষ বলে উঠল ধমকের সুরে, চাচ্চু তোমার ভাগ্নিও কিন্তু বেশ বাড় বেড়েছে, বড়দের সাথে বেয়াদপি করে, ডাক দিলে উত্তর দেয় না, সব সময় মুখ ভেঙচি কেটে উল্টো দিকে চলে যায়, এমন একখানা ভাব দেখায় চোখেই দেখতে পায় না। আরিশা নিজের হাত সর্বশক্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে পা বাড়ালো যাওয়ার জন্য। আরুষ রেগে বলে উঠল, এই বেয়াদব, দাঁড়া বলছি।
ওর সাথে কথা বলার জন্য মরে যাচ্ছি না আমি। কিছু কথা জিজ্ঞেস করার আছে। জানিসই তো সায়ন্তী আর ওমরের ব্যাপারটা, তুই শুরু থেকেই জানিস, তাই তোকে ডাকা। বলে ফেল তো, সায়ন্তী কি কারণে ওমায়ের সাথে বেইমানি করেছে? আলিশার আগে মাথা ফেটে যাওয়ার জোগাড়। আরুষের বলা সম্বোধনটাই তার পছন্দ হয়নি প্রথমে। লোকটা জানে না, বোঝে না, সায়ন্তীকে বেইমান ট্যাগ লাগিয়ে দিল। আলিশার মুখভঙ্গি পাল্টে গেল মুহূর্তেই। রেগে বলে উঠল, ফালতু কথা বলবেন না বলে রাখছি। মুখ আছে দেখেই যে যাকে তাকে যা নয় তাই বলে বসবেন। সব সময় তো আর আমার মতো কাউকে পাবেন না যে সব শুনেও মুখ বন্ধ করে সহ্য করবে, প্রতিবাদ করবে না। আদিত্য বলে উঠল, ভাই তুমি সায়ন্তীর দিক না জেনে বিচার করতে পারো না। মানছি তুমি ওমায়ের ভাইয়ের ভাই প্লাস বন্ধু, কিন্তু আলিশা রেগে বলল, আদি, তুই এদের সাথে যোগ দিয়ে মোটেও ঠিক করিসনি। শান্তি সুস্থ হবার পর তোকে আগে মাটিতে পুঁতবে দেখিস। এরশাদ মির্জা বলে উঠল, রাখছিস কেন বাপ আমার? আমরা তো চাই একটা সমাধান হোক। আলিশা বলে উঠল, মামা তুমিও। এরই মধ্যে আহান মেহনাজ আসলো। মেহনাজকে ঘুমোতে পাঠাতে চেয়েছে এতবার আহান মেয়েটা আর ঘুমোতে গেল কই? আহান এসে আলিশার মাথায় হাত বুলিয়ে বলল, ছোট মানুষ এত রাগ করিস কেন? আলিশা ফোঁস করে উঠল, তোমার ভাই যে সরাসরি আমার বোনকে বেইমান বলতো তার বেলা, উনি তো ওমায়ের ভাইয়ের থেকেও বেশি খারাপ। আরুষ তেড়ে এসে বলল, দেখ আশা, উল্টাপাল্টা কিছু বলবি না। কি করবেন বললে? আপনাকে আমি ভয় পাই নাকি, ফালতু ছেলে কোথাকার? আরুষ রেগে মেগে বলল, তো বলবো না? সায়ন্তী দোষ করেছে, হ্যাঁ বেশি, তাই ওমায়ের এমন করেছে। তোর বোনের তো রাগ বেশি, তুইও ওর মতোই হয়েছিস। আলিশা চোখ মুখ পাকিয়ে বলল, এই খবরদার, শান্তির নামে কিচ্ছু বললে আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। আপনার মতো নাকি সবাই? অসভ্য লোক, আপনার ভাইয়ের সব দোষ। সুপ্রভা চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে। বড়রা একবার শুনতে পেরে না আর দেখতে হবে না। মিঠি বলে উঠল, আল্লাহর ওয়াস্তে আস্তে কথা বলো। এসব কথা বড়দের কানে গেলে কি হবে ভাবতে পারছিস? এরশাদ মির্জা গলা খাকারি দিয়ে বলল, সবাই একদম চুপ, আমি বলছি কথা। আসামা বলো তো কাহিনীটা কি? আলিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কোন কাহিনী বলবো? ওদের মধ্যে তো কোনো প্রেমের সম্পর্কই ছিল না। ওমায়ের ভাই নিজের একটা ছবি পর্যন্ত দেননি, ফেক অ্যাকাউন্ট ছিল ওটা। তাও ওনার নাম শুধু আইমান দেওয়া ছিল সেখানে। শান্তি শুরুর দিকে রিপ্লাই করতো না। ধীরে ধীরে ওদের দুজনের ভালো একটা ফ্রেন্ডশিপ হয়, এটুকুই। তবে ওমায়ের ভাইয়ের কথাবার্তায় মনে হতো উনি শান্তিকে পছন্দ করে বা ভালোবাসে। তবে শান্তি শিওর ছিল না এই বিষয়ে। তারপর একদিন ওদের দেখা করার কথা ছিল। ওমায়ের ভাই বলেছিল দেখা করতে আসলে উনি ধরে নেবেন শান্তি সত্যি সত্যি ওনাকে ভালো বন্ধু মনে করে, পছন্দ করে। না আসলে ওমায়ের ভাইয়ের কোনো দিনও বিরক্ত করবে না শান্তিকে। এবং উনি কথাও রেখেছেন। এতদিন এ বাসায় থাকছে শান্তি, একদিনের জন্যও নিজের পরিচয় দেয়নি তিনি। শান্তি তো ওনাকে চিনতো না, ওনার নাম ছাড়া কিছুই জানতো না। তাও নাম অর্ধেক জানতো। এখনও বলুন শান্তি দোষ করেছে? ওমার ভাই তো ধোয়া তুলসী পাতা। আদিত্য বলে উঠল, সায়ন্তী কিন্তু আজকে জেনে গেছে ওমায়ের ভাই আইমান। বড় সড়ো একটা বোমা ফাটলো মনে হয়। মিঠি মুখে হাত দিয়ে বলে উঠল, কি বলিস? এখন কিভাবে? আলিশা ফোরন কেটে বলল, ভালোই হয়েছে জানছে। ওমায়ের ভাইয়ের আসল রূপ তো বাইর হয়েছে। উনি তো আবার বিয়ে করেছেন মেয়রের মেয়েকে। ভালোই, তোমরা সবাই অযথাই সব নিয়ে কথা বাড়াচ্ছ। আরুষ তেরামি করে বলল, ওইসব সায়ন্তীকে রাগাতেই বলেছে ওমায়ের। এতই যখন বোনের গুণগান গাইলি, তো এবার বোন কেন আসেনি ওই দিন? আমার ভাই তো ভালোবেসে পাপ করে ফেলেছে নাকি? ওর কোনো মূল্য নেই? কুত্তার মতো একটা মেয়ের পিছনে পড়েছিল, আর দিন শেষে কিনা মেয়ের হাতে মূলা ঝুলিয়ে দিয়ে গেল। আলিশা তাচ্ছিল্য করে বলল, হসপিটালে বেহুশ পড়ে থাকা একজন মানুষ কি করে আসবে? প্লেনে চড়ে নাকি হাতের পিঠে করে? আদিত্য চট করে বলে উঠল, সায়ন্তী ওই দিন অসুস্থ ছিল। আরুষ যেন দম্বার পাত্র নয়, নিজের জেদ বজায় রেখে বলল, ওমায়ের বাড়ি গিয়ে যখন কল করলো, মেসেজ করলো, ওসবের উত্তর দেয়নি কোনো। সায়ন্তীর জন্য সব হয়েছে।
আরিশা রেগে গেল প্রচণ্ড রকমের, দাঁত কিরমিরিয়ে বলল, ফাইজলামি পাইছেন আপনি ভাইয়া? ধরুন, আপনার মা মরে গেছে। আরুষ তেড়ে এসে বলল। আচ্ছা, মুখ সামলে কথা বল। মিঠি এগিয়ে এসে বলল, ওর কথাটা তো বলতে দে, ছাগলের মতো ভ্যাবে করিস মাঝে। সুপ্রভা মেহরাজ বলে উঠল, মা মরে গেলে মানে কি বলতে চাচ্ছিস? আহান ইরশাদ মির্জা বলে উঠল, বল আশা, পরে কি হয়েছে? আলিশা আরুষের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা মানুষের মা মারা গেলে সে এতই খুশি ছিল যে তখন তার নাচতে নাচতে ডেটে যাওয়ার কথা ছিল। মায়ের লাশের পাশে বসে থাকা একজন ব্যক্তি যে কিনা 10 মিনিট অন্তর অন্তর জ্ঞান হারাচ্ছিল। মাথায় আঘাত পাওয়ার ফলে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। মায়ের শোকে পাগলের মতো হয়ে গিয়েছিল, ডিপ্রেশনে যাকে ঘিরে ধরেছিল। মানসিক রোগে আক্রান্ত হয়ে কড়া ঘুমের ওষুধ খেয়ে দিনের পর দিন বিছানায় পড়েছিল। সে মানুষটা আপনার ভাইয়ের ভালোবাসার গীত গুনতে কিভাবে যেত ভাইয়া? উত্তর দিন। আরুষ যেন এমন কিছু শুনে নিয়েছে যা তার এই মুহূর্তে শোনা উচিত হয়নি। এক দৃষ্টিতে এখনো সে আলিশার শক্ত চোয়ালের দিকে তাকিয়ে আছে। ওমায়ের এসব জানার পর কি করবে? তার উপর সায়ন্তী তো আরও বেশি করে ভুল বুঝে বসে আছে। সুপ্রভা হা হয়ে গেছে পুরো। আকস্মিকভাবে বলে উঠল সে, ওই দিন সেজমা মারা গিয়েছিল, তারপর থেকেই অন্তি অসুস্থ। ওমারের ভাইয়া ভেবেছে সায়ন্তী ওনাকে পছন্দ করে না, তাই দেখা করতে আসেনি, যোগাযোগ রাখেনি। আহানের কপালে গাঢ় ভাঁজ পড়ল। মেহরাজ বলে উঠল, সায়ন্তীর জায়গায় থেকে সে সম্পূর্ণ নির্দোষ। একে তো ওমায়ন ভাইয়া নিজের ঠিকঠাক পরিচয় দেয়নি, ছবিও দেয়নি। তার উপর প্রথম কয়েকদিন মেসেজ দিয়ে ধরে নিয়েছে সায়ন্তী ওনাকে পছন্দ করে না। কিন্তু উনি যদি সত্যিই সায়ন্তীকে ভালোবেসে থাকতো, পছন্দ করত, তাহলে তো ওনার উচিত ছিল সায়ন্তীর বাসায় যাওয়ার, গিয়ে খোঁজ করার। কিন্তু ভাইয়া তো তা করেনি, উল্টো সায়ন্তীকে ভুল বুঝে বসে আছে। দিনের পর দিন মেয়েটাকে শুধু কষ্টই দিয়েছে। আমার মনে হয় ওদের দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো। ওমান ভাই তো বউ ঠিক করে নিয়েছে। এই সায়ন্তী আরো ভালো কাউকে রিজার্ভ করে, যে সত্যি মেয়েটাকে বুঝবে, তার কদর করবে। আহান বলে উঠল, এটা কেমন কথা মৌ? আলাদা হওয়ার কথা আসছে কোথা থেকে? আমার ভাই অসম্ভব রকমের ভালোবাসি অন্তিমকে। মেহরাজ নাক ফুলিয়ে বলল, আপনাদের এই ভালোবাসার প্রকাশ পাইতো প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার পরে। আগে কিছুই করতে পারেন না আপনারা। মির্জা বংশ বলে কথা, এগুলো তো আপনাদের নাকের আগায় থাকে। হোক অন্য কেউ বা ভালোবাসার মানুষ, কারোর সামনে সামান্যতম ঝুঁকতে রাজি নন আপনারা। এতে সামনের ব্যক্তি যা খুশি হোক, তাতে আপনাদের কিচ্ছু যা আসে না। আহান চুপসে গেল পুরো। আদিত্য বলে উঠল, কিন্তু আশা, অন্তিত ভাইয়াকে। আরিশা কড়া ভাষায় বলল, আর একটা কিছু তুই যদি বলিস, আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ হবে। তুই আমাদের বন্ধু হয়ে ওনার সাথে হাত মিলিয়েছিস। আদিত্য দমে না গিয়ে বলল, আমি চাই তোরা দুজন ভালো থাক। আরিশা কিছু না বলে সেখান থেকে চলে গেল। এরশাদ মির্জা বলে উঠল, এবার কি করবি? যা যা হলো এতে মনে হয় না আমরা কিছু করতে পারবো। ওদের দুজনকে সরাসরি কথা বলে সব মিটমাট করে নিতে হবে। আগে সায়ন্তী সুস্থ হোক। যে যার ঘরে যা। মিঠি আরুষের সাথে গিয়ে বলল, ওমায়ের কিন্তু শেষবার কাজগুলো মোটেও ভালো করিসনি। সায়ন্তী কি করবে ভাবতে পারছিস? মেয়েটা এমনিতেই অসুস্থ। ওমায়ের ওর জন্য আজকে আবার গুরুত্ব অসুস্থ হয়েছে। চাচু জানকে পারলে ওমায়েরকে থাপ্পড় একটা কম মরতে দেবে না। আরুষ মুখ ভার করে বলল, আশাটা এমন হয়ে গেছে কেন? মিঠি বিরক্ত হয়ে বলল, সাবধান করছি। এটা তুই মাঝে আলিশাকে টানছিস কেন? আরুষ মিন মিন করে বলল, আমার কেমন জানি ফিলিংস হয় রে মিঠু। মনে হয় আমি সত্যি সত্যি এবার প্রেমে পড়বো। মিঠি চট করে চোখ তুলে তাকিয়ে বলে, কি বললি? খবরদার এইসব কথা মাথায়ও আনিস না। আলিশা আর তুই দেখলি না আগে বর কি হলো? আর তুই তো বলছিস ও ছোট বাচ্চা। তোর তো ওর মতো মেয়ে পছন্দ না। একটু আধটু আমিও শুনেছি নাকি ওর সাথে জেফারকে নিয়ে ঝামেলা করছিস। আবার কোন মুখে
এইসব কথা বলিস? আরুষ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমার বোন হয়ে তুই আমার বিরোধিতা করছিস? তখন তো আমি ভুলে অন্ধ হয়েছিলাম, রাগের বশে ওইসব বলে ফেলেছি। তবে যেদিন থেকে ও আমার সাথে কথা বলে না, সেদিন থেকেই শূন্যতা অনুভব করেছি মনের ভিতরে। ওর করা প্রতিটা কাজ, আমাকে জ্বালানো, ঝগড়া করা, সেদে সেদে এসে খোঁচা মারা, সবকিছু আমি মিস করেছি। বিশ্বাস কর, ও আমাকে এখন আর প্রায়োরিটি দেয় না। এটা আমি মেনে নিতে পারছি না। ও অন্য কাউকে পছন্দ করে, কাজ ঘেঁষে দাঁড়াবে, এগুলো ভাবলে আমার কেমন যেন লাগে। দম বন্ধ করা অবস্থা হয় রে মিঠি। জানি না আমাকে কি হয়েছে, তবে মনে হচ্ছে ওর সাথে আমার সম্পর্কটা অদৃশ্য মায়ায় আটকে গেছে। ছোট থেকে ও এতদিন কাছে ছিল, পাশে ছিল, তখন মনে হতো ও একটু বিরক্ত কম করলেই আমি হয়তো ভালো থাকবো, খুশি থাকবো। কিন্তু আমি সম্পূর্ণ ভুল। ওর সবকিছুতেই আমি অভ্যস্ত। ও আমার বাজে স্বভাব, যে স্বভাবকে আমি পরিবর্তন করতে চাইনি কোনোদিন। সবকিছু এলোমেলো হয়ে গেছে। সবটা আমি দ্বিতীয় সুযোগ পাবো না, তবে আমি আরেকটা সুযোগ চাই, যদি ও দেয় আর কি। মিঠি সরু চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হো হো করে হেসে উঠল। সিরিয়াসলি আরুষ, তুই ভেবে বলছিস তুই আলিশার প্রেমে পড়েছিস? আমি চাই ও তোকে আর কোনো দিন সুযোগ না দিক। তোরা পুরুষ মানুষ গুলো আসলে সবাই এক। তোদের পেছনের যখন কেউ পড়ে থাকে তখন তোরা তোদের পাত্তা দেস না। যেই দেখলি মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে, অমনি তোর ইগো হার্ট হয়ে গেল। তোদের কাছে তোদের ইগো বেশি গুরুত্বপূর্ণ কেন প্রেম টিমের? না তুই আসলে নিজের কাছে হারতে চাচ্ছিস না, তাই ওসব বলছিস? দ্বিতীয়বার কোনো মেয়েকে আপন করার আগে ভেবে চিন্তে করিস। হাসার জায়গায় আসার সম্পূর্ণ ঠিক। তোর প্রতি ওর আর কঠোর হওয়া উচিত ছিল। মিঠি কথাগুলো বলে রুমে গিয়ে দরজা আটকে দিল। আরুষ বোকার মতো চেয়ে রইল কিছুক্ষণ। কে বলবে এই মেয়েটা ওর যমজ বোন? সব কিছুতেই ওর বিপরীত। মানুষ নিজের ভাইকে সাপোর্ট করে আর মহিলা সবসময় উল্টো সুর গায়। যত সব কপাল করে এক একটা ভাই বোন পেয়েছে সে। আরুষ উমাইরকে কল দিতে দিতে নিজের ঘরের দিকে গেল। আলিশা আদিত্য এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরুষ আর মিঠির কথোপকথন শুনছিল। আদিত্য দাঁত বের করে হাসল, যাক ভাইয়ের সুমতি হয়েছে। আলিশা চাপা শ্বাসটুকু ছেড়ে দিল। নিজের প্রতি করুণা হলো তার। না, আর এ পথে পা বাড়াবে না কিছুতেই। মনকে বুঝ দিবে, কঠোর ভাষায় শাসাবে, তবু এই লোকের কাছে কিছুতেই ফিরবে না। নিজের সম্মান খোয়াতে চায় না আর। উমায়ের ভাইকে বলে এই গোপন সম্পর্কটার ইতি গোপনেই টানতে হবে। নিজের মায়ের মন কিছুতেই ভাঙতে পারবে না আলিশা। করুণ শোনানো নিজের কাছেই নিজের কণ্ঠস্বর। নিজ মনেই বলে উঠল নিজের ভেতরে থাকা সর্বোচ্চ অবজ্ঞা নিয়ে। পাঁজর ভাঙা কষ্ট আমার হোক, পৃথিবীর জঘন্যতম কষ্টের ভাগিদার আমি হই। কষ্ট আমার হৃদয় এফোর ওফোর হোক, তবুও আপনার প্রতি ভালোবাসার সীমারেখায় আমার পা না পড়ুক, না পড়ুক, না পড়ুক। আদিত্য হঠাৎ করে আলিশাকে মৃদু ধাক্কা দিতেই সে চমকে উঠল। আদিত্য বলে উঠল, দীপ্তিকে জানাতে হবে ভোর হতে চলেছে, ফকিন্নি নিশ্চিত তো নামাজ পড়তে উঠবে। চল চল, আরো কাজ আছে। আলিশা মাথা নেড়ে কোনো রকমে সামনে আগালো। যতই নিজেকে নিজে বুঝ দিয়ে দিয়ে এলো, কিন্তু মন তো সে তো কিছুতেই বাধা মানে না। না মন মানে না কোনো বাধা। তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। ভোর 5টা। হসপিটালের করিডোরে চাপা দীর্ঘশ্বাসগুলো যেন ভারী হচ্ছে ক্রমশ। সায়ন্তীর জ্ঞান না ফেরার কারণ অতিরিক্ত চিন্তার ফল। মানসিকভাবে তার অবস্থা আগে থেকেই খারাপ থাকায় এত বড় ধাক্কা হুট করে মেনে নিতে পারেনি মস্তিষ্ক। ডাক্তার জানালো সায়ন্তীর রক্তে এক ধরনের বিশেষ ড্রাগ পাওয়া গেছে, যা হয়তো কোনোভাবে তার শরীরে প্রবেশ করানো হয়েছে, যার ফলে অবস্থা আরও বিগড়ে গেছে। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়েছে সে। কী ধরনের নেশাদ্রব্য দেওয়া হয়েছে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে আশা করা যায় দ্রুতই ঠিক হয়ে উঠবে সে। তবে তাকে যেন সবসময় চিন্তামুক্ত সুস্থ পরিবেশে রাখা হয়, কারণ কোনো কারণে আবার তার মাথায় প্রভাব পড়ে বলা তো যায় না। এই ধরনের মানসিক রোগীরা হুট করেই রেগে যায়, নিজের বা অন্যের ক্ষতি করে বসে, এমনকি খুন করতেও এদের হাত পা কাঁপে না। প্রিয় মানুষদের হারিয়ে এ ধরনের রোগ দেখা দিতে পারে। বিষয়টা মনস্তাত্ত্বিক হওয়ায় রোগীকে সবসময় সুস্থই মনে হয়, তবে দিনকে দিন তারা চরম হতাশা ও একাকিত্বে ভোগে। সেই প্রিয় মানুষটিকে তারা সবসময় নিজের আশেপাশে দেখতে পায়, হ্যালুসিনেশন করে তার আশেপাশেই থাকে সেই কাঙ্ক্ষিত মানুষটি।
সায়ন্তী নিজের মাকেও তেমন দেখতে পায়। তার মন বিশ্বাসই করতে পারেনি তার মা আর পৃথিবীতে নেই। সে নিজ মনেই এসব ভাবে। ধীরে ধীরে অবস্থার অবনতি হওয়ায় ইজাজুল মির্জা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়েছেন মেয়েকে নিয়ে। ঔষধ নেওয়ার পর মেয়েটা সুস্থই হচ্ছিল, কিন্তু আবার হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়বে ভাবেনি ইজাজুল মির্জা। মেয়ের ভালোর জন্য সবকিছু তার থেকে লুকাতে গিয়ে এখন মনে হচ্ছে মেয়ের চোখে তিনি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। একবার মেয়েটা সুস্থ হোক, সব বলবেন মেয়েকে। শুরু থেকে সেও মেয়েকে কিছুতেই হারাতে পারবেন না তিনি। ছেলেকে হারিয়েছেন, তারপর প্রাণপ্রিয় স্ত্রীকে, এবার মেয়েটা। এসব আর ভাবতে পারলেন না তিনি। উমায়ের ডাক্তারের থেকে সব শুনে হনহনিয়ে বেরিয়ে গেছে হসপিটাল থেকে। তার আর বুঝতে বাকি নেই এসবের পেছনে কে দায়ী। আজকে ওই রুবিনাকে তো কিছুতেই ছাড়বে না সে। আহাতকে ফোন দিতেই সে বলল কাজ হয়ে গেছে, জায়গা মতো চলে যেতে। উমায়ের বাইকে স্টার্ট দিল হাই স্পিডে। ঘন্টা খানিকের মধ্যে গন্তব্যে পৌঁছেও গেল। একটা অর্ধ পুরনো বিল্ডিং, যা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। উমায়ের ভেতরে এগিয়ে গেল দ্রুত। রুবিনা বেগমকে চেয়ারের সাথে বেঁধে রেখে পাশে বসে আছে আহাত। উমায়ের ভেতরে ঢুকেই চেয়ার টেনে শব্দ করে তাতে বসল। রুবিনা বেগম বিচলিত হলো না মোটেও। দাঁত বের করে বিশ্রীভাবে হেসে বলল, কি মরেনি এখনো আপদটা? লাশ দাফন করে আসলি নাকি? উমায়ের শান্ত কণ্ঠে বলল, ওর প্রতি এত কিসের রাগ আপনার? কুত্তার মতো বারবার কামড়াতে যাচ্ছেন কেন? সে খেতে চলে গেছে কতবার গায়ে? রুবিনা বেগম তীক্ষ্ণ ধারালো কণ্ঠে বলল, তোর চাচাকে শাস্তি দিতে, তাকে ধ্বংস করতে এসব করেছি আমি। তাতে আমার একটুও খারাপ লাগছে না, বিশ্বাস কর। তবে সায়ন্তীকে মরতে হবেই। ও মরবে খুব তাড়াতাড়ি, অপেক্ষা কর। উমায়ের চোয়াল শক্ত করে বলল, কি মারবে আপনি? আপনাকে ছাড়লে তো মারবেন নাকি? রুবিনা বেগম বলে উঠল, আদর্শে টইটুম্বুর পুলিশ অফিসার কিনা প্রমাণ ছাড়াই একজন সাধারণ নাগরিককে ধরে বেআইনিভাবে টর্চার করছে। উমায়ের বাঁকা হেসে বলল, ওমায়ের কোনোদিন প্রমাণ ছাড়া কাজ করে না মিসেস শেখ। আপনার খেলা তো এখানেই শেষ। রুবিনা বেগম হো হো করে হেসে বলল, আমাকে আটকে রাখবি রাখ। আমার হয়ে কাজ করার লোকের অভাব পড়বে নাকি? যা পারিস করে নে, আমিও দেখি মির্জা বংশের রক্তের কত তেজ। উমায়ের হিসিয়ে বলল, ভালো ভালো বলুন, কে কে জড়িত আছে আপনার সাথে? তেতলির সাথে কার বিয়ে দিতে চাচ্ছেন? কি মতলব আপনাদের? রুবিনা বেগম শুধু শব্দ করে হাসতেন। আহাত রেগে বলে উঠল, তিতলির যদি কিছু হয়, এই মহিলাকে আমি নিজ হাতে খুন করব বলে রাখছি। উমায়ের বলে উঠল, ওনাকে গ্রেফতার করে আপ্যায়নের ব্যবস্থা করো। মুখ থেকে সত্যি বের না হওয়া পর্যন্ত যেন যত্ন অতি কম না হয়। কাজটা তো আমাকে দিবি। সে আবার বেশ ভালো আদর যত্ন করতে পারে। উমায়ের সিগারেট ধরিয়ে টান দিয়ে সব ধোয়া রুবিনা বেগমের মুখের ওপর ফেলে বলল, আমি দেখি আপনার হাত কত লম্বা আন্টি। ভালোবাসার মতো পবিত্র জিনিসটাকে আপনার মতো কিছু মানুষ কলঙ্কিত করে। চাচর থেকে বদলে নিতে গিয়ে নিজেকে কই নামিয়েছেন ভাবতে পারছেন? সময় আছে, সব স্বীকার করুন। শেষ বয়সে ভালোবাসা না পাইলেও করুণা হলেও পাইবেন। রুবিনা বেগম তেজি কণ্ঠে বলল, মরে গেলেও বলবো না। তুই এসবের মাঝে আসিস না উমায়ের। তোর বাপ চাচার মতো ভুল করিস না, ধ্বংস হয়ে যাবি। উমায়ের রেগে হুঙ্কার ছেড়ে বলল, মির্জারা সেনা উঁচা করে চলে, তারা ধ্বংস হয় না, ধ্বংস করেও না। ওরা নিজের যোগ্যতায় সব নিজের করে নেয়। মির্জারা বিলায়ের মতো ম্যামও করে না। সিংহরা সবসময় রাজাই থাকে। কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো। আরেকটা সুযোগ দিচ্ছে, ভেবে দেখবেন। আহাতকে রেগে বলে উঠল আবার, এটারে আমার সামনে থেকে সরা, না হয় কি থেকে কি করব জানি না। আহাত কাকে যেন ফোন করে বাহিরে চলে গেল। রুবিনা বেগম বলে উঠল, শোন, অমর ভালোবাসা ভালো, তবে তা ছিনিয়ে নিতে শিখতে হয়। না হয় দিন শেষে আমার মতো খারাপ হতে হয়। আমি ছিনিয়ে নিতে পারিনি, তাই সে আমার হয়নি। আমি তোকে বলে দিচ্ছি, তুইও একদিন আমার মতোই অপরাধী হবি। দুনিয়ার কেউ অপরাধবিহীন হয় না। তুইও তোর আদর্শ ভুলে যাবি, কথা মিলিয়ে নিস। আদর্শ ভুলে যাবি তুই ও উমায়ের। আদর্শবান সহজ সরল ভালো মানুষের জন্য ভালোবাসা নয়। ভালোবাসা ভালো মন্দ দেখে না। এখানে ন্যায় অন্যায় বলতে কিছু নেই।
আমিও কোনো অন্যায় করিনি। তাকে পেতে চাওয়ায় যা যা করেছি তাতে ভুল বলতে কিছু আমার চোখে পড়েনি। আমি নির্দোষ। আমি শুধু ভালোবেসেছি, আজীবন বাসবো। শেষ সময়টুকু পর্যন্ত তাকেই পেতে চাইবো যে কোনো মূল্যে। তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি উমায়ের, পারলে নীতি আদর্শ ধরে রেখে প্রিয় মানুষকে পেয়ে দেখা। জানি পারবি না। দিন শেষে যারা ছিনিয়ে নিতে পারবে তাদের নামই প্রাপ্তির খাতায় উঠবে। উর্বশী জিতে গেছে, তাই তাকে হারাতে চেয়েছি পদে পদে। আমি কোনো অন্যায় করিনি। পাগলের মতো হাসতে থাকলো রুবিনা বেগম। সাইকোতে পরিণত হয়েছেন তিনি। প্রতিশোধের নেশায় যে কি ভুলটা করে বসেছেন তা হয়তো ওনার ধারণাতেও নেই। এত কিছুর মাঝেও তিতলির বিয়ের তারিখ পেছানো হয়নি। 3 দিন পরই তার বিয়ে। মেরিনা বেগম ছুটে এসেছেন সকাল 8টা নাগাদ। শায়ন্তীর তখন জ্ঞান ফিরেছে। মেয়েটার ফ্যাকাশে বদন দেখেই মেরিনা বেগম কেঁদে কেটে ভাসাচ্ছেন। জানার পর থেকেই কেঁদে চলেছে সে। নেহালও এসেছে দেখতে শায়ন্তীকে, দেখে আবার ফিরেও যাবে সে। হসপিটাল থেকে ছুটে পায়নি সে। সবাই দেখতে এসেছে শায়ন্তীকে। শায়ন্তী সবার দিকেই চোখ ঘুরিয়ে দেখছে একবার করে। শুধু আসেনি উমায়ের। শায়ন্তী মলিন ঠোঁটে হাসতো। আসলেই তো আসবে কেন? শায়ন্তী তো অচেনা মানুষ, তিনি তাকে কেনই বা মনে রাখবে? যে মানুষটা এতটা দিনেও নিজের পরিচয় করায়নি, সে আর তাকে কতই বা মনে রেখেছেন। শায়ন্তী বলে উঠল ভাঙা গলায়, আমি বাড়ি যাব আম্মি, এখানে মোটেও ভালো লাগছে না আমার। ইজাজুল মির্জা ভেতরে এসে বলল, একটু পরেই বাড়ি ফিরবো আমারা মা। শায়ন্তী শান্ত চোখে নিজের বাবার দিকে তাকিয়ে রইল। ইজাজুল মির্জা ডাক্তারের সাথে কথা বলছেন। দীপ্তি, আরিশা, আদিত্য একপাশে দাঁড়িয়ে আছে। তাহেরা বেগমও মেয়ের সাথে শায়ন্তীকে দেখতে এসেছেন। আদিত্য বলে উঠল, খালামণি বাড়ি চলো, আম্মুর সাথে দেখা করে যেও। তাহেরা বেগম বলল, অন্যদিন যাব বাপ, তোর খালু দুপুরে খাবে, রান্না করে আসেনি, গিয়ে রান্না চাপাতে হবে। দীপ্তি বলে উঠল, আমরা এখন যাই, বিকেলে আবার আসবো দেখতে। মা চলো। তাহেরা বেগমও বিদায় জানিয়ে চলে গেল। শায়ন্তীকে বাড়ি নিয়ে আসার পর আজিজ মির্জা কঠিন কণ্ঠে জানিয়ে দিয়েছে নাতনি যেন এই ভবনেই তার চোখের সামনে থাকে। নাতনির জেদ আছে ওনারও কম নেই। উনি মুখে খাবার তুলবেন না, আর যদি নাতনি তার কথা না রাখে। শায়ন্তী হতাশ হয়ে রাজি হয়েছে এসবে। সব কিছুই কেমন বিষাদ বিষাদ লাগছে। পারলে এখনই সে এ বাড়ি থেকে চলে যায়। উমাইয়ের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছেই নেই আর। সেলিনা বেগম একবারও আসেনি এর মধ্যে। এমন একখানা ভাব, মেয়ের বিয়ে নিয়ে তিনি বেশ চিন্তিত। কাজের নিচে চাপা পড়ে আছেন, একবারও আসার সময় পাননি। রুমিনা বেগম নেই বাড়িতে জানার পরও কারোর মাঝে বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি। তিতলিকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না, তাই মেয়েটি চেয়েও আসতে পারেনি। মোবাইলটাও কেড়ে নেওয়া হয়েছে এক প্রকার। বোনকে পাহারা দিচ্ছে তারা নিজে, সেজন্য খুশি আজ। শায়ন্তীর অসুস্থতার কথা শুনে তার ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। তিতলি বোনের দিকে তাকিয়ে কড়া ভাষায় কতবার জানতেও চেয়েছি কিছু করেছে কিনা। তারা যেন আকাশ থেকে পড়লো। তার মতে সে তো ও বাড়িতে যায়নি, তাহলে কি করবে? তিতলি বলে উঠল, তুইও সাথে চল, একবার দেখে আসি। তারা নাকচ করে বলল, তিতলি মুখ কালো করে পাশ ফিরে বসে রইল। গৌরব এসে বলে উঠল, রুবিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। গৌরবের কথা যেন কিছু আসলো না সোভান শেখে। তিনি আয়েশ করে বসে বলে উঠলেন, দ্বিতীয় চালটা এবার দেওয়ার ব্যবস্থা করা হোক, তারপর দিব সর্বশেষ একটা মোক্ষম চাল। গৌরব রেগে বলে উঠল, বাড়ি থেকে কাকে তুলবে? মেজোটা আর ছোটটাকে বেশি পছন্দ হয়েছে আমার। তোমার জন্য ওই তিতলিকে বিয়ে করতে হচ্ছে। মেয়েটা একদম সেকেলে ঠিক হয়ে যাবে। সোভান শেখ দাঁত বের করে হেসে বলল, প্ল্যানটা ঠিকঠাক হলে যাকে চাবি তাকেই পাবি। যা, কাজে লেগে পড়। গৌরবের ঠোঁটের কোণে শয়তানি হাসিটা চওড়া হলো। কালই হবে মির্জাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিময় একটা দিন। রাজনীতিবিদদের সবচেয়ে বড় দুর্বল জায়গা হলো তাদের পরিবার। আর সেই পরিবারের সবগুলো মেয়েই যদি হয় নরম নাজুক প্রকৃতির, তাহলে তো কথাই নেই। নরম মাটিতে আঘাত করা সহজ ও বেশ তৃপ্তিময় কাজ, তাই করতে চায় শেখরা। এতদিনের হারের প্রতিশোধ যেন এবারে সুদে আসলে নিয়ে পরে থামবে।
রাজকুমারীর সাথে রাজ্য দুটোই ভোগ করার সময় এসেছে এবার।